আজকে আমরা কি করব যে তেজস্ক্রিয়তা টপিকটা আলোচনা করব। স্থায়ী অস্থায়ী নিউক্লিয়াস কি সেটা সম্পর্কে আগে জানতে হবে। স্থায়ী নিউক্লিয়াস কাকে বলে? যেসব নিউক্লিয়াস সাধারণত খুব বেশি ভাঙতে চায় না, যেমন হালকা মৌল তারা ভাঙতে চাইবে না, এদেরকে আমরা স্থায়ী নিউক্লিয়াস বলবো। এটা সাধারণত 82 থেকে 1 থেকে 82 পর্যন্ত এরা সহজে ভাঙতে চায় না। কিন্তু প্রকৃতিতে পাওয়া দেখো সর্বোচ্চ প্রোটন সমৃদ্ধ মৌল কোনটা? বিসমাথ। মনে রাখতে হবে, এমসিকিউতে আসে। সর্বোচ্চ প্রোটন সমৃদ্ধ স্থায়ী নিউক্লিয়াস, সর্বোচ্চ প্রোটন তো তোমার ওগানেসনে, কিন্তু এইটা যেহেতু বলছে স্থায়ী নিউক্লিয়াস কোনটা? সর্বোচ্চ প্রোটন সমৃদ্ধ বিসমাথ। মনে রাখতে হবে, যেটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 83, ভর সংখ্যা হচ্ছে 209। এই জন্য বলা হয় যে সকলে মৌলের পারমাণবিক সংখ্যা 83 এর বেশি সেইগুলা নিউক্লিয়াস ভেঙে গিয়ে অন্য নিউক্লিয়াসে পরিবর্তিত হতে পারে, এইগুলাকেই বলা হয় সাধারণত অস্থায়ী নিউক্লিয়াস। এইখান থেকে আমাদের তেজস্ক্রিয়তার কনসেপ্টটা চলে আসে। তাহলে আমরা এখান থেকে তেজস্ক্রিয়তার দেখো সুন্দর একটা সংজ্ঞা পাই। কি বলছে? তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্ত ভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। এই যে লাইনটা, এখান থেকে অনেকগুলো এমসিকিউ চলে আসে, একটু খেয়াল করো। তেজস্ক্রিয়তা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত স্বীয় বিচ্ছিন্নকারী অবিরাম প্রক্রিয়া। 4টা পয়েন্ট: স্বতঃস্ফূর্ত স্বীয় বিচ্ছিন্নকারী অবিরাম প্রক্রিয়া। কে আবিষ্কার করছে? হেনরি বেকরেল সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করছে। তিনি লক্ষ্য করছিলেন প্রথমে কি ইউরেনিয়াম থেকে এইটা হচ্ছে। এর পরবর্তীতে পিয়েরি কুরি এন্ড মাদাম কুরি দেখায়, এবং তার পরবর্তীতে রেডিয়াম, পোলোনিয়াম, অ্যাক্টিনিয়াম এইগুলা থেকেই নতুন নতুন নিউক্লিয়াস তৈরি হতে থাকে। তাই তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্ত ভাবে কণা ও রশ্মি নির্গমন হওয়াকে তেজস্ক্রিয়তা বলে। তাহলে কি হচ্ছে এখানে? কি নির্গত হচ্ছে? কণা এবং রশ্মি নির্গত হওয়া। কি কি রশ্মি নির্গত হয় আমরা জানি? আলফা, বিটা এন্ড গামা, এই 3টা রশ্মি নির্গত হয়। তাহলে এই নির্গত হওয়ার ঘটনাকে আমরা বলতেছি কি? তেজস্ক্রিয়তা। আর যে রশ্মিগুলো হয় সেগুলোকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। এটা তাপ, চাপ, বিদ্যুৎ বা চৌম্বক কোনো প্রবাহ দ্বারা এটা পরিবর্তিত হয় না। এটা এটা নিউক্লিয় ঘটনা, কারণ নিউক্লিয়াসের মধ্যে যেহেতু সংঘটিত হচ্ছে, এটা নিউক্লিয় ঘটনায় বলা হবে, এবং এটা প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো তেজস্ক্রিয়তার কারণ কি? ওই যে স্বতঃস্ফূর্ত স্বীয় বিচ্ছিন্নকারী অবিরাম প্রক্রিয়া। তেজস্ক্রিয়তা হতে গেলে কি বললাম? যে 83 এর বেশি হতে হবে, অথবা এটা বলা যায় মৌলের পরমাণুতে যে নিউক্লিয়াসে যে প্রোটন আর নিউট্রন থাকে তাদের অনুপাতটা, নিউট্রন বাই প্রোটনের অনুপাতটা হতে হবে 1/5 অপেক্ষা বেশি। তাহলে সেইখান থেকে নতুন মৌল সৃষ্টি করা সম্ভব, মানে তেজস্ক্রিয়তা হওয়া সম্ভব। সাধারণত মৌলের ভর 210 এর বেশি হলে, পারমাণবিক সংখ্যা 83 এর বেশি হলেই সাধারণত সেই সকল মৌলের তেজস্ক্রিয়তা ধর্ম প্রকাশ পায়। তেজস্ক্রিয়তার একক, এর 2টা একক রয়েছে, একটা হচ্ছে কুরি আর একটা হচ্ছে বেক্রেল। কুরি কাকে বলে? 1 সেকেন্ডে, এটা মুখস্থ করতে হবে, 1 সেকেন্ডে 3.7 × 10^10 সংখ্যক পরমাণু ভাঙতে হবে। কতটা পরমাণু ভাঙবে এইটা ইম্পর্টেন্ট। তার মানে কোন বস্তু 1 সেকেন্ডে এতটা পরমাণু বিয়োজিত হলে ওই বস্তু তেজস্ক্রিয়তাকে বলা হবে 1 কুরি। তার মানে 1 কুরি সমান এত বিয়োজন পার সেকেন্ড। এই বিয়োজন পার সেকেন্ডটাকে কিন্তু বলা হয় বেক্রেল। তো 1 বেক্রেল মানে কি? বিয়োজন পার সেকেন্ড। এটা একটু মনে রাখো যে বিয়োজন পার সেকেন্ড মানেই হচ্ছে 1 বেক্রেল। সেখান থেকে তুমি মিলি ইউজ করতে পারো, মাইক্রো ইউজ করতে পারো। আরেকটা একক কি? এটা আসতে পারে তেজস্ক্রিয়তার এসআই একক কি? এরকম সরাসরি যদি বলে তেজস্ক্রিয়তার এসআই একক কি হবে, তখন বলবো বেক্রেল। 1 সেকেন্ডে একটা পরমাণু যদি ভেঙে যায় সেটাকে বলবো 1 বেক্রেল। তেজস্ক্রিয়তা নিউক্লিয় ঘটনা কেন? কারণ এটা নিউক্লিয়াসের মধ্যে সংঘটিত হয়। এটা চাপ, তাপ, চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র দ্বারা কোনো কিছু দ্বারা এটা প্রভাবিত হয় না। যেহেতু বাইরের কোনো কিছু দ্বারা প্রভাবিত হচ্ছে না, নিউক্লিয়াসের মধ্যে নিজে নিজে হচ্ছে,
এই জন্য এটাকে নিউক্লিয় ঘটনায় বলা হয়। এখানে কতগুলো কথা বলা আছে একটু খেয়াল করো, কাজে লাগবে আমাদের। তেজস্ক্রিয় রশ্মি, কিন্তু বললাম যে আলফা বিটা গামা রশ্মি যেগুলো বের হবে স্বতঃস্ফূর্তভাবে, যেগুলো বের হবে সেগুলোকে আমরা তেজস্ক্রিয় রশ্মি বলবো। মৌল কোনগুলা? যে মৌল থেকে এই রশ্মিগুলা বের হচ্ছে সেগুলোকে আমরা তেজস্ক্রিয় মৌল বলবো। যে যে মৌলটাকে আমরা তেজস্ক্রিয়তা বা আলফা বিটা রশ্মি বের করার জন্য ব্যবহার করব সেটাকে বলা হচ্ছে নমুনা। যেটাকে আমরা ব্যবহার করব সেটাই জনক পরমাণু ও দুহিতা পরমাণু। এটা একটু বুঝবো। জনক পরমাণু ও দুহিতা পরমাণু, প্যারেন্ট চেইন ডটার। যা যে ভাঙবে মানে যে যে বড় নিউক্লিয়াস থেকে ভেঙে ছোট নিউক্লিয়াস তৈরি হবে, বড় নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে জনক পরমাণু। এই যে তেজস্ক্রিয় মৌলের যে পরমাণুর বিঘটন ঘটবে তাকেই বলা হবে জনক পরমাণু। নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে দুহিতা পরমাণু। দুহিতা পরমাণুটি তেজস্ক্রিয় হতেও পারে আবার নাও হতে পারে, কারণ তার পারমাণবিক ভর যদি 83 এর বেশি না হয় তাহলে সে তোমার তেজস্ক্রিয় হবে না। যদি সে তেজস্ক্রিয় হয় তাহলে পরবর্তীতে ওইটা দুহিতা পরমাণুটাই কিন্তু আচরণ করবে কিসের? ওই দুহিতা পরমাণুটাই আচরণ করবে জনক পরমাণু পরের স্টেপস এর জন্য। তারপরে বলতেছে রেডিও আইসোটোপ। কিছু কিছু আইসোটোপ তেজস্ক্রিয় কণা ও রশ্মি নির্গত করে। এই দেখো, এখানে তেজস্ক্রিয়তা নিয়ে আমরা গুণগত রসায়নে আলোচনা করছি, এই জন্য এখান থেকে আর দেখাচ্ছি না। লেফট সাইড রাইট সাইডে আমার ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা এগুলো সেম হতে হয়, এটা একটু মনে রাখতে হবে। আলফা বিটা রশ্মি বের হলে কি হয় সেটা নিয়ে ডিটেলস আমরা ওইখানে আলোচনা করছি, আমি অধিকার যাচ্ছি না। কার্বন 14 এর একটা তেজস্ক্রিয় আইসোটোপ। রেডিও আইসোটোপের ব্যবহার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, গবেষণা, শিল্প। এই চিকিৎসা ক্ষেত্রে ক্যান্সার শনাক্তকরণে আমরা গামা রশ্মি সাধারণত ব্যবহার করি, এটা একটু মনে রাখবা। চিকিৎসা, কৃষি, গবেষণা, শিল্প। তেজস্ক্রিয়তার প্রকারভেদ প্রাকৃতিক এন্ড কৃত্রিম। স্বতঃস্ফূর্তভাবে যেটা হয়ে থাকবে, প্রাকৃতিক যেগুলো হয় ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, আর যেটা কৃত্রিম ভাবে আমরা ল্যাবরেটরিতে করি সেটাকে কৃত্রিম বলা হয়। সেখানে বাইরে থেকে অনেক তীব্র বেগ সম্পন্ন চার্জ দ্বারা আঘাত করতে হয় তেজস্ক্রিয় মৌলকে। যেমন অ্যালুমিনিয়ামকে আলফা কণা দ্বারা আঘাত করলে তেজস্ক্রিয় ফসফরাস তৈরি হয় বিক্রিয়াটা। তেজস্ক্রিয়তার ব্যবহার কোথায়? তেজস্ক্রিয় প্রদর্শক হিসেবে কৃষিবিদ্যায়, চিকিৎসাবিদ্যা, রসায়নবিদ্যা, শিল্পক্ষেত্রে। তো দেখো রেডিও আইসোটোপের ব্যবহার ছিল পরের চারটে, শুধু এখানে তেজস্ক্রিয় প্রদর্শকটা অ্যাড করে দিচ্ছে। এর বৈশিষ্ট্য কি কি আছে? এই যে যে সকল পারমাণু মৌলের পারমাণবিক সংখ্যা 83 এর বেশি তাদের তেজস্ক্রিয় বৈশিষ্ট্য থাকবে। স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত, নিউক্লিয় ঘটনা, অবিরাম প্রক্রিয়া, স্বীয় ঘটনা। চাপের পরিবর্তন বা পারিপার্শ্বিক বাইরে থেকে কোনো কিছু দ্বারা এদের পরিবর্তন করা যায় না। আলফা বিটা গামা রশ্মি বের হয়। তেজস্ক্রিয় রশ্মিগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে আলফা বিটা এন্ড গামা নিয়ে, ঠিক দেখো। আলফা বিটা, তাহলে আলফা রশ্মি এখানে ভেদন ক্ষমতা বা ভেদন যোগ্যতা, দুইটা জিনিস এখানে, একটা ভেদন যোগ্যতা আর একটা হচ্ছে তোমার আয়নায়ন ক্ষমতা। ভেদন যোগ্যতা এন্ড আয়নায়ন ক্ষমতা। আয়নায়ন ক্ষমতার দিয়ে মনে রাখবা আলফা এর আয়নায়ন ক্ষমতা বেশি, এর উল্টা হবে ভেদন যোগ্যতা। গামা এর ভেদন যোগ্যতা বেশি, মানে ভেদ করবে বেশি। এখন এইটা খুব ইম্পর্টেন্ট, আমরা গুণগততে আলোচনা করছি। যদি একটা আলফা কণা বের হয় সেখানে নতুন মৌল সৃষ্টি হলে ভর সংখ্যা কত কমবে? আলফা কণার সংকেত কি? আলফা কণার সংকেত হচ্ছে 4 হিলিয়াম নিউক্লিয়াস, তার মানে ভর সংখ্যা 4 কমবে, পারমাণবিক সংখ্যা 2 কমবে। এই জন্য এখানে দেখো পারমাণবিক সংখ্যা
4 ও পারমাণবিক সংখ্যা 2 ও ভর সংখ্যা 4 কমবে। বিটা হলে শুধুমাত্র পারমাণবিক সংখ্যা 1 বাড়বে। কত বাড়বে? 1 বাড়বে। আর গামা রশ্মি নির্গত হলে কিছুই হয় না। আর একই সাথে কিন্তু কখনো আলফা বিটা রশ্মি বের হয় না। বিক্রিয়াটাতে কয়টা আলফা কণা আর কয়টা বিটা কণা? দেখো এটা বের করার একটা টেকনিক আছে। আলফা কণার সংখ্যা সমান কি করতে হবে? ভর সংখ্যার পরিবর্তন। ভর সংখ্যার পরিবর্তন। তাহলে 222 মাইনাস 210 ডিভাইডেড বাই 4। তাহলে উপরে থাকে কত? 12, 12 বাই 4। তাহলে আলফা কণা হচ্ছে 3টা। আর বিটা কণা বের করার সূত্র হচ্ছে নতুন মৌলের প্রোটন সংখ্যা। নতুন মৌলের প্রোটন সংখ্যা কত? 84 প্লাস 2 ইন্টু আলফা কণা মাইনাস পুরাতন মৌলের প্রোটন সংখ্যা। অথবা তুমি বলতে পারো পি প্লাস 2 আলফা মাইনাস পি ডট। 84 আর 6 কত? 90। 90 থেকে 86 বাদ দিলে কত থাকে? 4 থাকে। তাহলে আলফা কণা হচ্ছে 3টা, বিটা কণা হচ্ছে 4টা। এইখানে তোমার সমীকরণ লিখতে বলছে। কি বলছে? এইটাকে আলফা কণা দ্বারা আঘাত করা হয়েছে। তো দেখো 9,4 বেরিলিয়াম। এটা কিন্তু নির্গত করা হয় নাই, আলফা কণা দ্বারা এখানে আঘাত করা হয়েছে, 4 হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে এখানে কি হয়েছে? একটা নিউট্রন নির্গত হচ্ছে। তাই নিউটনের সংকেত কি? নিউটনের সংকেতটা আগে দিয়ে দাও। এবং অন্য একটা মৌল সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা বলছি ভর সংখ্যা মিলবে। তো 9 আছে, 13 আছে, এখানে 1 আছে, তো অবশ্যই এখানে 12 হবে। এখানে আছে 4 আর 2 6, এখানে যেহেতু 0 আছে তার মানে এখানে 6 আসবে। তাহলে 12 6 কার? কার্বনের। এই হচ্ছে তোমার প্রোটন বিক্রিয়া। পরমাণুর নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন নাই, অথচ নিউক্লিয়াস থেকে বিটা কণার নিঃসরণ কিভাবে হবে? যদি তার কোনো ইলেকট্রন না থাকে তবে বিটা কণা কি করে বের হবে? একটা প্রোটন যখন একটা একটা নিউট্রন যখন প্রোটনে পরিণত হবে তখন ইলেকট্রন নির্গত হবে। তেজস্ক্রিয় রশ্মিগুলোর প্রকারভেদ। আলফা রশ্মির বৈশিষ্ট্য। আলফা রশ্মির ধর্ম কি কি? আলফা রশ্মির কণার ভর 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। হাইড্রোজেনের ভরের কত গুণ? 4 গুণ। যেহেতু তার 4টা, তার ভর সংখ্যা 4। চার্জের পরিমাণ কত? যেহেতু আলফা কণা কত? 4 টু হিলিয়াম নিউক্লিয়াস, 2টা চার্জ। তাহলে ইলেকট্রনের চার্জ কত? 1.60 × 10⁻19। যেহেতু 2টা ইলেকট্রন আলফা কণাতে ছিল, বা চার্জ 2টা ছিল, সেজন্য এখানে 2 গুণ করে দিতে হবে। আলফা কণা কি? দ্বি আয়নিত হিলিয়াম পরমাণু। এটা তো বললামই যে আমরা এখান থেকে বলতে পারি হিলিয়াম নিউক্লিয়াস। বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। আয়নায়ন ক্ষমতা সব থেকে বেশি কত গুণ? 1000 গুণ, সব থেকে বেশি গামা রশ্মির থেকে। ফটোগ্রাফিক ফিল্মের উপর ক্রিয়া করে, তারপরে প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। কতটুকু সীমা অতিক্রম করতে পারে মনে রাখতে পারো। কত বেগে চলে এটা দরকার নাই। বিটা রশ্মি হালকা, নেগেটিভ চার্জ যুক্ত। ভর হচ্ছে ইলেকট্রনের, যেহেতু বিটা রশ্মি মানে কি ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের যে ভর থাকবে সেটা, ইলেকট্রনের চার্জ যে থাকবে সেটা। আমরা বিটা রশ্মি কিন্তু নেগেটিভ। বিটা রশ্মি অনেক বেগে চলে। বেগটা একটু মনে রাখতে পারো। এরাও ফটোগ্রাফিক ফিল্মে প্রতিপ্রভা সৃষ্টি করে, আয়নিত করতে পারে। আয়নন ক্ষমতাটা এটা মাঝামাঝি, ভেদন ক্ষমতাও মাঝামাঝি। এরা প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে কার উপর? প্লাটিনোসাইড, ক্যাডমিয়াম, টাংস্টেনের উপর। এটা শুধু প্লাটিনোসাইডে করতে পারে। এটাও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে, চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে। আগেরটাও কিন্তু বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত ছিল।
মাঝে মাঝে যে পদার্থের মধ্য দিয়ে যাবে সেই পদার্থকেও বিক্ষিপ্ত করে, কিন্তু আলফা রশ্মি সেটা করে না। আর এই ইলেকট্রনের গতিশক্তি আছে, সবারই গতিশক্তি থাকে কিন্তু ইলেকট্রনের গতিশক্তি আছে। গামা রশ্মি এর ভর নাই, চার্জ নাই। প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ইত্যাদি আলোকীয় ধর্ম মেনে চলে। এই যেটা বলতেছিলাম এটা বলা হয়েছে, শুধু এখানে পার্সেন্টেজ গুলা নতুন করে একটু মনে রাখবো। 1000:100:1। আর গুণগত রসায়নে আমরা এখানে 10,000 করছিলাম। এবার আমাদের মেইন টপিক হয় কোন তেজস্ক্রিয় পদার্থের একটা পরমাণু একক সময়ে ভাঙনের যে সম্ভাব্যতা ওই পদার্থের অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক বা ভাঙন ধ্রুবক বলে। কে লক্ষ্য করছে? এলস্টার এবং গাইটেল। নির্দিষ্ট একটা মুহূর্তে যে পরমাণু ভেঙে যাবে এটা আমরা নির্দিষ্ট করতে পারবো। তো একটা অস্থায়ী নিউক্লিয়াসরা তেজস্ক্রিয়তার মাধ্যমে স্থায়ী নিউক্লিয়াসে পরিণত হয়। স্থায়ী নিউক্লিয়াসে এটা পরিণত হয়। তাহলে এখানে প্রথমে আসতেছে কি, একটা তেজস্ক্রিয় পদার্থ একটা পরমাণুর একক সময়ে ভাঙনের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটাকে বলতেছে কি ক্ষয়, ক্ষয় ধ্রুবক। এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আমরা আস্তে আস্তে জানবো। প্রথমে এখানে আসতেছে তেজস্ক্রিয় ক্ষয়ের সরণ সূত্র। কে দিছে ক্ষয়ের সরণ সূত্র? এটা মনে রাখতে হবে, সর্ডি ফাজাস। তেজস্ক্রিয় ক্ষয়ের সরণ সূত্র কে দিছে? সর্ডি ফাজাস। কয়টা সূত্র? দুইটি সূত্র, একটা আলফা বিঘটনের সূত্র আর একটা বিটা বিঘটনের সূত্র। আলফা বিঘটন মানে কি, জনক পরমাণু থেকে যখন দুইতে আসবে তখন আলফা কণা বের হবে, যেমন রেডিয়াম থেকে রেডিয়ন বের হচ্ছে। আর বিটা বিঘটনের ক্ষেত্রে কি হবে? বিটা কণা বের হয়ে যাবে। এখানে নতুন কিছু বলার নয়। বিটা বিঘটন হলে ভর সংখ্যা সেম থাকে না, কারণ আমরা বলছি বিটা কণা যদি নির্গত হয় সেক্ষেত্রে শুধু প্রোটন সংখ্যা এক একক বাড়ে। ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা সংরক্ষণ সূত্র, পারমাণবিক সংখ্যা সংরক্ষণ সূত্র। তেজস্ক্রিয় বিঘটনে মোট পরমাণু, মোট নিউট্রন সেম থাকবে। মোট প্রোটন আর নিউট্রন সেম থাকবে, তাহলে প্রোটন আর নিউট্রন মিলে তো ভর সংখ্যা পায়, তাহলে এটাকেই বলছে ভর সংখ্যা সংরক্ষণ সূত্র। আর মোট চার্জের পরিমাণ সেম থাকবে, এটাই হচ্ছে পারমাণবিক সংখ্যার সূত্র। নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা নির্দেশ করে। নিউক্লিয়াস থেকে আলফা কণা বিটা কণা একটু করে নিও। তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র বুঝো। বিজ্ঞানী রাদারফোর্ড ও সর্ডি তেজস্ক্রিয় ক্ষয় সূত্র আবিষ্কার করছে। আর ভাঙলে সেখান থেকে আলফা বা বিটা রশ্মি বের হয়। তাই কে করছে? রাদারফোর্ড ও বিজ্ঞানী সর্ডি। আর সর্ডি ভাজাস কি করছে? তেজস্ক্রিয়তার ক্ষয়ের সরণ সূত্র দিছে। একটু সূত্রটা খেয়াল করো। কোন মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙন বা অবক্ষয়ের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক। ভাঙনের হার অক্ষত পরমাণুর সমানুপাতিক। আচ্ছা, দেখো আমরা কতগুলো টার্ম ধরে নিই। একটা হচ্ছে ডিএন, একটা হচ্ছে এন, আর একটা হচ্ছে ডিটি। ডিএনটা কি, এনটা কি, ডিটিটা কি? এনটা হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা। এনটা তোমার হচ্ছে কি অক্ষত পরমাণু সংখ্যা। ডিএনটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত পরমাণু সংখ্যা। আর ডিটি হইতে এই ভাঙতে কতটুকু সময় লাগতেছে সেটা। ভাঙতে প্রয়োজনীয় সময়টা হচ্ছে ডিটি। এখানে বলছে কি ভাঙনের হার, কি বলেছে? ভাঙনের হার। তাহলে ভাঙনের হার কি? ডিএনডিটি, এটাই তো ভাঙনের হার। ডিএন হচ্ছে ক্ষয়প্রাপ্ত কতটা হয়েছে, ওইটাকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাঙনের হার পাবো। ওইটা কার সময় সমানুপাতিক বলছে? অক্ষত পরমাণু। তার মানে কি এন এর সমানুপাতিক, তার মানে ডিএন ডিটি সমানুপাতিক এন।
ডিএনডিটি সমানুপাতিক n। নেগেটিভ কেন? কারণ দেখো একটা পরমাণু তো কমতেছে, সেটা বাড়তেছে না, কমতেছে বলে এখানে নেগেটিভ ইউজ করা হয়েছে। কারণ নেগেটিভ চিহ্ন পরমাণুর সংখ্যা হ্রাস পাচ্ছে বলেই কিন্তু এখানে নেগেটিভ চিহ্ন। তাহলে এইতে ধ্রুবক পদ নিয়ে আসতে ধ্রুবক পদটাকে ল্যামডা বলা হচ্ছে। এই ল্যামডাটাই হচ্ছে তোমার ক্ষয় ধ্রুবক। ল্যামডাটাই কি? ল্যামডাটাই হচ্ছে ক্ষয় ধ্রুবক। আচ্ছা, তাহলে ডিএনডিটি কি বললাম? পরমাণু ভাঙনের হার, বা এইটাকে তুমি বলবা সবসময় এই ভাষা নাও থাকতে পারে, এখানে তোমার থাকতে পারে তেজস্ক্রিয়তা, আবার এখানে থাকতে পারে সম্ভাব্যতা, সক্রিয়তা। একই। এর একক কি আসে? পার সেকেন্ড আসে। পার সেকেন্ড মানে কি? বেক্রেল। তাহলে হার ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক কি আসবে? ল্যামডা সমান ডিএনডিটি ডিভাইডেড বাই এন, পার সেকেন্ড পার ডে পার ইয়ার। একটা পরমাণুর ভাঙনের যে সম্ভাব্যতা, সেটাকেই বলা হচ্ছে তোমার হার ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক বলা যায় যেটা। তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্র। তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্র। আচ্ছা, এই জিনিসটা আমি একটু তোমাকে বুঝাই, তারপরে আমি বইয়ের এইদিকে আসতেছি। এখান থেকে আমি একটু বলি, এই সাইডে বলি, এই সাইডে। ধরো এটা হচ্ছে একটা পাত্র, এই পাত্রে আমি কিছু জিনিস রাখছি। যখন আদি সময় ছিল, মানে টি সমান যখন 0 সময় ছিল, তখন সেখানে আমার এইখানে ধরো এন নট ছিল। এন নটটা কি? এটা আদিতে যেটা ছিল অক্ষত পরমাণু, আদি অক্ষত পরমাণু। মানে একটা পরমাণু প্রথমে যেমন ছিল, ধরো এটা কি আদি অক্ষত পরিমাণ। এটা তোমার পরমাণু ছাড়া অনেক কিছু হতে পারে, সেজন্য আমরা এখানে উল্লেখ করলাম না। আমরা শুধু একটু বলে দিলাম এটা কি আদি অক্ষত পরিমাণ। সেইখান থেকে নির্দিষ্ট একটা সময় পার হয়েছে, ধরো সেটা টি সময়। টি সময় পরে দেখা গেছে কি এখানে একটু কমে গেছে, কমে গিয়ে এন পরিমাণে আর অবশিষ্ট আছে। কত সময় পরে? টি সমান 30 সেকেন্ড পরে। তাহলে এইখানে এই এন, এন সমান কি হবে? টি সময় পরে অক্ষত পরমাণু, মানে যতটুকু বাকি আছে, এটা হচ্ছে কি, এনটা হচ্ছে টি সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা। তা এই যে জায়গাটা আমরা দেখছি ডিএন ডিটি সমান কি মাইনাস ল্যামডা এন, এখানে আমরা কি করছি ডিএন ডিটি সমান মাইনাস ল্যামডা এন। এখান থেকে তুমি যদি লিখো এই এনটা এখানে নিয়ে আসো, সবগুলো একই সাইডে নিয়ে আসো, ল্যামডা ডিটি দিতে পারো এখানে। এইবার উভয় পাশে আমি ইন্টিগ্রেশন করব, উভয় পাশে আমি ইন্টিগ্রেশন করব। এন কি হবে? এন হবে হচ্ছে লোয়ার লিমিট থেকে আপার লিমিট। আপার লিমিট মানে আদি থেকে শেষ পর্যন্ত। আদিতে ছিল এন নট, এন পর্যন্ত হয়েছে। যখন এন নট ছিল তখন টি সমান 0 সেকেন্ড ছিল, 0 সেকেন্ড থেকে টি সময় হয়েছে। এইবার এইটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তো এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, দেখো এই জিনিসটা আমি সেখানে আবার লিখছি। তা ডিডিটি ইন্টিগ্রেশন অফ 1/x dx তে করলে কি আসে? লগ আসে না? সেটা এখানে লগ বা লন যেটাই বলো, লন আসছে এখানে, লন আসছে, লন এন আসছে, আর মাইনাস ল্যামডা টি মাইনাস 0। তা লন এন মাইনাস লন এন নট মাইনাস ল্যামডা টি, লন সমান কি আসে? এন বাই এন নট আসে, আর এখানে আসে কি মাইনাস ল্যামডা টি আসে। উভয় পাশ থেকে লন উঠে দেওয়ার জন্য আমরা এন বাই এন নট সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি পাই। তাহলে এন সমান এন নট
মাইনাস ল্যামডা টি। এটাই হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্র। তেজস্ক্রিয়তার ক্ষয়ের রূপান্তর সূত্র। এইখান থেকে ভরের সূত্রটা আসে। একটা কথা এখান থেকে মনে রাখবে, এত কিছু আলাদা করে দরকার নাই। চিত্রটা তুমি একটু পরে বলতেছি, আগে এটা লিখে নি। আচ্ছা, চিত্রটা একটু বলে আসি। আদিতে ছিল এন নট। যত সময় যাচ্ছে, এই দেখো টি সময় অতিবাহিত হচ্ছে, আমার পরিমাণটা কমতেছে। টি যখন টি সময় হবে, অর্ধায়ু, এই টিটাকে বলা হয় অর্ধায়ু, অর্ধেক পরিমাণ হয়ে যাচ্ছে 0.5 এর নট। দেখো আগে ছিল এন নট, সেখান থেকে এখানে এসে গেছে 0.5 এর নট, অর্ধেক হয়ে গেছে না? এটাকে বলা হয় অর্ধায়ু। তার অর্ধেক, তার অর্ধেক। আচ্ছা, এখান থেকে মনে রাখবা এন বাই এন নট এটা সমান, এইটাকে যদি তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করো এদেরকে, এন বাই এন এর সমান কি? মোল সংখ্যা। আর এখানে আমরা এন নট বলবো। এন সমান আবার আমরা কি জানি? ডাব্লিউ বাই আণবিক ভর জানি। তাহলে এখানে তুমি ডাব্লিউ নট বাই আণবিক ভর দিতে পারো, এম এম কেটে গেলে এখান থেকে আমরা বলতে পারি ডাব্লিউ বাই ডাব্লিউ নট, ভর বাই আদি ভর। এটা আমরা কিন্তু চাইলে বলতে পারি। এটা আমরা কেমিস্ট্রিতে শিখছি। তাহলে এই জায়গা থেকে দেখো আমরা কি লিখতে পারি। ডিএন ডিটি এটা কি? তেজস্ক্রিয়তা বা টি সময় সক্রিয়তা বলতে পারো। নিচে তাহলে কি লিখবা? ডিএন ডিটি, এখানে আমরা নট দিব। এটা সমান তাহলে কি? ডাব্লু বাই ডাব্লু নট, এটা সমান এন বাই এন নট, এটা সমান বড় হাতের এন বাই এন নট, এটা সমান কি? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এইখানে যেটা বললাম, এটার পরিচয়টা কি? এখানে পরিচয়টা কি? এই যে ডিএন ডিটি এটা কি? এটা হচ্ছে টি সময় সক্রিয়তা। একে আমরা বলি কি? টি সময় সক্রিয়তা। আর এটা হচ্ছে আদিতে সক্রিয়তা। এই ডাব্লু হচ্ছে টি সময় অক্ষত ভর। এন হচ্ছে টি সময়ে অক্ষত মোল। আর টি সময় অক্ষত পরমাণু, এটা তো বলা হয়েছে। আর আদি অক্ষত ভর, আর এটা আদি অক্ষত মোল। ওটা আর আমি আর লিখতেছি না, ওটা আমি আর এখানে লিখতেছি না। আচ্ছা, এই লাইনটা কিভাবে পাইলাম এটা তো বলা হয়নি, এটা বলা হলো না। দেখো ডি এন ডিটি এটা সমান কি? ল্যামডা এন। তো তুমি যদি এখানে বলো ডি এন ডিটি দিয়ে এখানে যদি নট দাও, তাহলে এখানে ল্যামডা এন নট, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এই দুইটা ভাগ করে দেখো, এটা চলে আসে না? ভাগ করলে কি এটা চলে আসে না? এটা চলে আসে। তাহলে এখানে শুধুমাত্র আমার এইটা দরকার কিন্তু না, আমরা চাইলে এখান থেকে আরো অনেক কিছু বের করতে পারবো। একটা তেজস্ক্রিয় পদার্থ সম্পূর্ণরূপে শেষ হতে কত সময় লাগবে? অসীম পরিমাণে সময় লাগবে। খুব 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 করে এটা ইম্পর্টেন্ট। তেজস্ক্রিয় পরমাণু সম্পূর্ণরূপে ভেঙে যেতে তার অর্ধেক পরিমাণে সময় লাগবে, ওই অসীম সময় লাগবে। এবার আসো অর্ধায়ু বা হাফ লাইফ। কোন একটা তেজস্ক্রিয় পদার্থের প্রারম্ভিক বা উপস্থিত পরমাণু, মানে সহজ কথা, অর্ধেক পরিমাণে ভেঙে দিতে যে সময় লাগবে সেটাকেই বলা হবে অর্ধায়ু। কোন নমুনায় পরমাণু সংখ্যা পূর্বের অর্ধেক হয়ে যেতে যে সময় লাগে সেটাকে বলা হয় অর্ধায়ু। অথবা অথবা এন নট থেকে এন নট থেকে এন নট বাই টু, এইটা হতে যে সময় লাগে এইটাকেই বলা যায় অর্ধায়ু। এটাকে কি বলা যায়? অর্ধায়ু বলা যায়। তো এইটা তুমি ধরো আদিতে ছিল এন নট, তখন সময় ছিল কত? 0। এটা টি সময় পরে যেহেতু হয়েছে, কত সময় পরে হয়েছে? টি সময় হয়েছে। টি সমান কি? অর্ধেক পরিমাণে সময় লাগতেছে। তাহলে এই টিটাকে
এই যে অর্ধেক ভেঙে যেতে সময় লাগতেছে এটাকে টি, অথবা চাইলে এইভাবে টি হাফ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে অর্ধায়ু টি হাফ দ্বারা এইভাবে প্রকাশ করা হয়। তো দেখো এইখানে আমরা যে সূত্রটা পেয়েছিলাম n সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, n সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, অথবা তুমি এখান থেকে বলতে পারো n বাই n নট সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। দেখো এই জায়গায় n বাই n নট সমান তুমি কি পাও, 1/2 পাও না? তাহলে তুমি এখান থেকে 1/2 লিখতে পারো, 1/2 সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি লিখতে পারো। এবার উভয় পাশে তুমি লন নিবা, উভয় পাশে তুমি লগ বা লন নিবা। উভয় পাশে যখন তুমি লন নিবা তখন এখানে কি আসবে, লন 2 এর ইনভার্স আসবে, আর আসবে কি এ পাশে থাকবে মাইনাস ল্যামডা টি হাফ। এটা শর্টে করছি, লন দিলে কি হবে, লন এর মান অন না, তখন মাইনাস ল্যামডা সামনে থাকবে, টি এর জায়গায় কি টি হাফ হয়ে যাবে। এই তাহলে লন 2 ইনভার্স, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, এই লাইনের পরে এই জায়গায় টি হাফ দরকার তোমার, তাহলে তুমি টি হাফ নিলে এখানে, তাহলে টি হাফ সমান এখান থেকে তুমি কি বলবা, লন 2 বাই ল্যামডা। টি হাফ সমান কি, লন 2 বাই ল্যামডা। তাহলে এইটাও মুখস্থ রাখতে পারো, লন 2 এর মান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, এটাও মুখস্থ রাখতে পারো। এখানে শুধু টি দ্বারা প্রকাশ করছে, এখানে শুধু টি না দিয়ে তুমি টি হাফ লিখবা। আর দেখো এই হচ্ছে অর্ধায়ু, অর্ধায়ুর সাথে ক্ষয় দৈর্ঘ্যের সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। অর্ধায়ুর সাথে ক্ষয় দৈর্ঘ্যের সম্পর্কটা কেমন, অর্ধায়ুর সাথে ক্ষয় দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে সহজভাবে যদি বলি যে অর্ধেক পরিমাণে ক্ষয় হতে যে পরিমাণে সময় লাগতেছে সেইটাকে আমরা বলতেছি অর্ধায়ু। ইউরেনিয়ামের অর্ধায়ু কত বছর, এটা মুখস্থ করতে হবে, আসে পরীক্ষায় 450 কোটি বছর। ইউরেনিয়ামের অর্ধায়ু 450 কোটি বছর। আচ্ছা, এখানে তুমি যদি ভর দিয়ে প্রকাশ করতে চাও এখানে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নাই। সূত্রগুলো যেহেতু এখানে একবারে আলোচনা করা আছে, আমি সূত্রগুলো আলোচনা করে তারপর আমি একবারে ম্যাথমেটিক্যাল টার্ম গুলোতে যাচ্ছি। এবার আসো দেখো এখানে বলতেছি কি, গড় আয়ু। এখানে আলোচনা করতেছি কি নিয়ে, গড় আয়ু নিয়ে। আচ্ছা, গড় আয়ুটা কি, গড় বলতে তো বুঝতেই পারতেছি, গড় করতে হবে, গড় করতে হবে। তাহলে একটা প্রত্যেকটা তেজস্ক্রিয় পরমাণুর আয়ুর যোগফলকে পরমাণুর প্রারম্ভিক সংখ্যা দিয়ে ভাগ করলে যে আয়ুটা পাওয়া যাবে, প্রত্যেক তেজস্ক্রিয় পরমাণুর আয়ুর যোগফলকে প্রারম্ভিক সংখ্যা দ্বারা ভাগ করলে যে আয়ু পাওয়া যাবে তাকে তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু বলা হবে। এই গড় আয়ু শূন্য হতে অসীম পর্যন্ত হতে পারে, শূন্য হতে অসীম পর্যন্ত তোমার হতে পারে। গড় আয়ুটাকে টাও দ্বারা প্রকাশ করা হয়, টাও সমান কি, টাও সমান 1 বাই ল্যামডা। ল্যামডা এর মান তো তুমি জানো, ল্যামডা সমান কি 0.693 বাই ল্যামডা, 0.693 বাই টি হাফ, মানে আমরা জানতাম টি হাফ সমান 0.693 বাই ল্যামডা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ল্যামডা সমান 0.693 বাই টি হাফ। তাহলে এই জায়গায় ল্যামডা সেটা বসে দিলে, উল্টে দিলে এখানে কি আসে, টাও এর সাথে এটা। তাহলে দেখো এখানে মনে রাখবো কি, টাও এর সাথে ক্ষয় দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক, গড় আয়ুর সাথে অর্ধায়ুর সম্পর্ক সমানুপাতিক। অর্ধায়ুর সম্পর্ক কেমন এবং গড় আয়ুর সম্পর্ক, ওই ক্ষয় দৈর্ঘ্যের সম্পর্ক কেমন, এটা আসতে পারে। একক কি হবে, সেকেন্ড, আগে ছিল পার সেকেন্ড, পার ডে, পার মান্থ, পার ইয়ার, এখানে হবে পার, এর পরিবর্তে শুধু সেকেন্ড।
এবার এখানে একটু যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে দেখো, আমি এখানে শর্টকাট গুলো এখানে ইউজ করব। এটা মুখস্থ করতে হবে, রেডিয়নের অর্ধায়ু কতদিন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলা হয়নি, এখানে 1/e দ্বারাও কিন্তু এটাকে প্রকাশ করা যায়। রেডিয়নের অর্ধায়ু কতদিন? 3.82। এর ক্ষয় ধ্রুবকের মান কত হবে? কতদিন পর রেডিয়নের প্রারম্ভিক মানের 1/20 অপরিবর্তিত থাকবে? সৃজনশীলের জন্য এটা, এটা সৃজনশীলের জন্য, এটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এখানে আবার আমি একটু বলবো, একটু ঘোরাই দিব, এখানে তোমার আরেকটা কোশ্চেন অ্যাড করে দিব, বলবে যে আদি পরমাণু 30% ক্ষয় হতে কত সময় লাগবে? এই উদ্দীপকে আমি অ্যাড করে দিতে, প্রথমে আসো, তোমার কি দেওয়া আছে? অর্ধায়ু দেওয়া আছে, বের করতে বলছে কি? বের করতে বলছে ল্যামডা। তো তুমি তো জানো টি হাফ সমান 0.693 বাই ল্যামডা, তাহলে এখান থেকে সরাসরি তুমি ল্যামডা বের করে নিতে পারতেছো, এটা কোনো সমস্যা না, এই পর্যন্ত মুখস্থ রাখতে হবে। এবার পরের পার্টে আসো, বলছে কতদিন পর রেডনের প্রারম্ভিক মানের 1/20 অপরিবর্তিত থাকবে, তার মানে এটা অক্ষত থাকবে। অক্ষত বলতে আমরা কি বলি? এন বলি। এন সমান কি বলছে? কি এন নট বাই 20, এন নট ইন্টু কত? 1/20, তার মানে এন নট বাই 20। তার মানে এখান থেকে তুমি লিখতে পারো এন বাই এন নট, এটা সমান হচ্ছে 1/20। তুমি চাইলে এই সমীকরণে বসাতে পারো, এন এর জায়গায় বসাই দিলে তুমি পাবা 1/20 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এবার উভয় পাশে লন নিবা, লন 1 মাইনাস লন 20, এটা সমান মাইনাস ল্যামডা টি। লন 1 এর মান তো 0, তাহলে মাইনাস লন 20 সমান মাইনাস ল্যামডা টি আসে, মাইনাস মাইনাস হয়ে যায়, লন 20 সমান হচ্ছে ল্যামডা টি, আর টি সমান হচ্ছে লন 20 বাই ল্যামডা। মানগুলো বসিয়ে দিতে হবে। এইটা খুব সহজে করে ফেলছো রে। এটা তুমি খুব সহজে করে ফেলছো না? করে ফেলছো। আচ্ছা, এবার বলছে 30% ক্ষয় হতে কত সময় লাগবে? মনে রাখবা কতটুকু ক্ষয় হয়েছে এটা দরকার নাই, কতটুকু অবশিষ্ট আছে সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে। তাই এখানে 30% যেহেতু ক্ষয় হয়ে গেছে, অবশিষ্ট আছে 70%। অবশিষ্ট আছে কত পার্সেন্ট? অবশিষ্ট আছে 70%। তাই 70% মানে তো 70/100। কার 70%? এন নট এর 70%। এটা সমান কি এন, যে পার্সেন্টেজটা অবশিষ্ট থাকবে সেটা সমান ডিরেক্টলি আমি কি লিখতে পারি? এন বাই এন নট সমান 70% বা 70/100। এন বাই এন নট সমান আমরা এটা লিখতে পারি 70/100। তাহলে এবার এটা সমান কি? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এবার উভয় পাশে লন নিবা, লন 70 মাইনাস লন 100, এটা সমান কি? মাইনাস ল্যামডা টি। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি টিটা বের করে নিবা। এটা একটা পদ্ধতি গেল। আমি আরেকটা পদ্ধতি বলি, শর্টকাট মতো বলতে পারো। শর্টকাট না, আমি সূত্র থেকে একবারে প্রমাণ করতে পারি এটা। সূত্র থেকে আমরা কি করতে পারি? একবারে এটা আমরা চাইলে প্রমাণ করতে পারি। 2 টু দি পাওয়ার টি বাই টি হাফ, এইটা সমান, এটা কিন্তু 2 এর পাওয়ারে এন নট বাই এন, ছোট হাতের এন নট বাই এন, ডাব্লু নট বাই ডাব্লু, ডিএন ডিটি নট বাই ডিএন ডিটি, এটা বলা যায়। এখানে এটা বলা যায়। তাহলে এখানে তোমার বের করতে হবে কি? এই টিটা বের করতে হবে না? এই টিটা বের করতে হবে তোমার।
যদি অর্ধায়ু দেওয়া থাকে তখন তুমি এই সূত্রটা চাইলে অ্যাপ্লাই করতে পারো। দেখো 2 টু দি পাওয়ার টি বাই টি হাফ এটা সমান কত, n নট বাই n লিখতে পারি আমরা। এই n নট বাই n মানে কত, 70/100, তার মানে উল্টাই গেলে 100/70 আসে। তার মানে 10/7 আসে। তাই 10/7 তুমি কি করবে, এবার উভয় পাশে লগ নিবা। উভয় পাশে তুমি কি করবা, লগ নিবা। দিলে তাহলে লগ 2 10/7 এটা সমান 0.51457 এইটা আসে। দিয়ে এখান থেকে তুমি যদি বলো টি বাই টি হাফ সমান 2 টু দি পাওয়ার 0.54। দেখো এখানে 2 টু দি পাওয়ার টি বাই টি হাফ আছে, এই 10/7টাকে তোমার 2 টু দি পাওয়ার নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে করণীয় আছে একটা, দেখো আমি একটু তোমাকে দেখাই। টেকনিকটা হচ্ছে এই যেটা থাকবে লগ, তুমি কি করবা, বেস 2 নিবা, 10/7 দিবা। ক্যালকুলেটরে এটা তুমি যেটা পাবা 0.51457 এরকম আসে। সেখানে তুমি কি করবা, 2 টু দি পাওয়ার 0.51457 এটা দিবা, যে 2 কেটে গেলে টি বাই টি হাফ সমান 0.51457। এটা থেকে সব থেকে বেটার হয় মেইন যে নিয়ম আছে সেই নিয়মটা দিয়ে করে ফেলা, সেই নিয়মটা দিয়ে এখানে করে ফেলা। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে একটু মনে রাখতে হবে, শর্টকাটের জন্য এটা মনে রাখতে হবে। টি সমান n ইন্টু টি হাফ, টি সমান n ইন্টু টি হাফ। এটা কখন অ্যাপ্লাই করবে এই শর্টকাটটা, বা কেমন কোশ্চেন থাকলে, অ্যাডমিশনে এই টাইপ থেকে প্রতি বছরই প্রায় কোশ্চেন আসে। মনে রাখবা টি সময় পরে কোন পরমাণু 1/2 অংশ অক্ষত থাকলে, আবারও বলতেছি অক্ষত থাকলে, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। যেমন আমি যদি একটা কোশ্চেন তোমাকে বলি, একটা 23 কিলো পদার্থের অর্ধায়ু হচ্ছে ধরো 5 দিন, কত সময় পরে 3/4 ক্ষয় হবে। তাহলে এখানে কত সময় পরে 3/4 ক্ষয় হবে এটা বের করতে বলছে, কিন্তু আমরা বলছি কি কখন ক্ষয় হবে কতটুকু এটা দরকার না, দরকার হচ্ছে আমি কতটুকু অবশিষ্ট পাবো সেটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অবশিষ্ট কতটুকু থাকবে, 1 থেকে ওইটা বাদ দিতে পারি আমরা, 1 বিয়োগ 3/4, 1 বিয়োগ 3/4, তার মানে 1/4। 1/4 অক্ষত থাকবে, 1/2 অংশ অক্ষত থাকবে, তাহলে এটাকে তুমি লিখতে পারো কি 1/2 n। এই হচ্ছে n এর মান হচ্ছে 2। এবার শর্টকাটে বসাও, t সমান n এর মান হচ্ছে 2, অর্ধায়ু দেওয়া আছে 5, তাই 5 গুণ 10 দিন, 5 গুণ 10 দিন। এইভাবেই মূলত এগুলো আমরা করে ফেলতে পারি। আমি আরেকটা জিনিস তোমাকে একটু দেখাই, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। 1 কেজি ভরের 23 ক্রিয় মৌলের একটি
বস্তুর মধ্যে 48 দিন পরে 48 দিন পরে ওই মৌলের মাত্র 0.25 কেজি পাওয়া যায়। অর্ধায়ু কত? এটা থাকতে পারে, ওর অর্ধায়ু বের করতে বলতে পারে। তো দেখো আগে ছিল 1 কেজি, এখন হয়েছে 0.25। কি করবা? আদিতে যেটা ছিল বাই 0.25, শেষে যেটা হয়েছে সেটা ভাগ করবা, তাহলে কত আসে? 1/4 আসে। উল্টাই গেছে, মানে শেষে যেটা ছিল 0.25 ওইটাকে আদিতে দিয়ে ভাগ করবা, তাহলে এটা আসে হচ্ছে 1/4 আসে। তার মানে 1/2 তাহলে এখানে বসাও। t সমান n ইন্টু টি হাফ ছিল, তাহলে এখান থেকে তুমি বলতে পারো টি হাফ সমান কি? t বাই n। টি হচ্ছে তোমার 48 দিন, n হচ্ছে 2, 24 দিন। অর্ধায়ু, এটা অর্ধায়ু কত হচ্ছে? অর্ধায়ু হচ্ছে 24 দিন। তাহলে তোমার যেই পার্সেন্টেজ দেওয়া থাকুক না কেন, কি করতে হবে তোমাকে? কতটুকু অবশিষ্ট আছে সেইটা বের করে নিতে হবে। কতটুকু অবশিষ্ট আছে সেইটা তোমাকে বের করে নিতে হবে। এবার তুমি এখানে তোমার বইয়ে যে ম্যাথ আছে দ্বিতীয়টা একটু খেয়াল করো। এই বইয়ে যে ম্যাথগুলো আছে এগুলো করলে তোমার সৃজনশীল অনেকখানি কমপ্লিট হয়ে যাবে। একটু দেখো, প্রারম্ভিক অবস্থায় একটা বস্তুখণ্ডে 10⁸ সংখ্যক পরমাণু থাকে, তার মানে এইটা তোমার দেওয়া আছে n0, এটা আমরা বুঝলাম। একদিনে কত সংখ্যক পরমাণু ভেঙে যাবে? একদিনে কত সংখ্যক পরমাণু ভেঙে যাবে? দেখো আদি থেকে কতটা এই এন আমরা কি বলছিলাম? এন বলছিলাম আমরা অক্ষত পরমাণুর সংখ্যা। তাহলে এন নট থেকে যদি তুমি এন বাদ দাও, বাদ দিয়ে যেটা আসবে এইটাই কি? এটাই হচ্ছে কতটা ভেঙে যাচ্ছে, ডিএন। তোমার তো ডিএনটা বের করতে হবে, ডিএনটা বের করতে হবে। তার মানে এন নট দেওয়া আছে, আমি যদি এনটা কোনোভাবে বের করতে পারি তাহলে দুইটা বিয়োগ করলে আমি ডিএন পেয়ে যাব। তা এন সমান আমরা জানি এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এন নট এর মান আমি জানি ই, আমার দরকার হচ্ছে ল্যামডা এর মানটা। তো দেখো অর্ধায়ু দেওয়া আছে, অর্ধায়ু থেকে আমি তো খুব সহজেই ল্যামডা বের করতে পারি, কারণ অর্ধায়ু সমান আমরা জানি 0.693 বাই ল্যামডা। তাহলে এখান থেকে আমরা ল্যামডা বের করলাম, ল্যামডার মানটা এখানে বসাই দিব। আর টি কতদিন? টি মনে হয় একদিন দেওয়া, এই যে টি একদিন, ওই দিনটা তুমি এখানে বসাই দিবা। এই যে ক্যালকুলেটরে করবা, এটা করে এন এর মান পেয়ে যাবা। এটা হচ্ছে এন এর মান। যে এন এর মান যেটা পেয়েছো তুমি কি করবা? এখানে এন নট থেকে ওটা বাদ দিবা, যে এটা এখানে যেটা করছে। এটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে কি করবে? এটা 10⁸ করে নিবা। 10⁸ মানে কি? দশমিক এখানে কি করতে হবে? 2 এর সামনে নিয়ে আসতে হবে, মানে 0.84, 10⁸ আসবে এখানে। তার মানে আমি যদি আরেকবার দেখাই তোমার, 10⁸ মাইনাস তখন কি করবা? 0.8409 ইন্টু 10⁸, তাহলে 1 মাইনাস 0.84 ইন্টু 10⁸। এবার ক্যালকুলেটর করবো কয়টা আসে। অর্ধায়ু দেওয়া আছে, তুমি অর্ধায়ু দেওয়া থাকলে চোখ বন্ধ করে আগে ক্ষয় ধ্রুবকটা বের করে নিবা। তাহলে এখান থেকে ক্ষয় ধ্রুবক আসছে এত পার সেকেন্ড। যাই হোক, সমস্যা নাই। পরের পার্টে আসি, কি বলছে? 1 গ্রাম রেডিয়াম এ 1 সেকেন্ডে কয়টা ভাঙন ঘটবে? 1 সেকেন্ডে কয়টা ভাঙন ঘটবে, তার মানে ডিএনডিটি বের করতে বলছে। ডিএনডিটি বের করতে বলছে। ডিএনডিটি সমান কি? ল্যামডা এন না? ডিএনডিটি মানে কি? ল্যামডা এন। ল্যামডা তো তুমি এখান থেকে বের করে নিয়েছো, এই যে এইটা, এটার সাথে শুধু কি এনটা গুণ করতে হবে। এন কি? এন হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা।
অক্ষত পরমাণুর সংখ্যা কি করে বের করবা? অক্ষত মানে এই ল্যামডা তো তোমার ক্ষয় ধ্রুবক। আমরা প্রথমেই পড়ে আসছি না যে ডিএনডিটি সমান ল্যামডা এন। এন হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক, এই ডিএনডিটি হবে সেইটাই। তো তোমার ডিএনডিটি সরাসরি না থাকলে তো তুমি ল্যামডা এন দিয়ে করবা। এন বলতে কি, 1 গ্রামে প্রতি সেকেন্ডে কয়টা ভাঙন ঘটবে, তাহলে 1 গ্রামে পরমাণু সংখ্যাটাই তোমার এখন এন হবে। 1 গ্রামে কতটা পরমাণু থাকে এটা তো জানোই। দেখো 226 ভর সংখ্যা, 226 থাকে কতটা, 226 গ্রামে থাকে অ্যাভোগাড্রোর সংখ্যক। 1 গ্রামে কতটা থাকে অ্যাভোগাড্রোর সংখ্যক বাই 226, সেটা এরা একবারে দিচ্ছে। অ্যাভোগাড্রোর সংখ্যা বাই 226 একবারে দিয়ে দিছে এরা। অধ্যায়ও দেওয়া আছে 1 গ্রাম ইউরেনিয়াম থেকে 1 সেকেন্ডে কতগুলো পরমাণু ভেঙে যাবে। একই ডিএনডিটি বের করতে হবে। এটা সমান কি মাইনাস ল্যামডা এন। ল্যামডাটা তুমি কি করে বের করবা, অধ্যায় থেকে তুমি ল্যামডা পাচ্ছ, আর এনটা কিভাবে বের হবে, এই 1 গ্রাম ইউরেনিয়ামে অ্যাভোগাড্রোর সংখ্যা বাই 238। এই অ্যাভোগাড্রোর সংখ্যা বাই 238 দিয়ে দিবা। একটা 1 খন্ড রেডিয়াম 5000 বছর পর 23 কিলো বিকিরণ নিঃসরণ করে 1/5 পরিণত হয়েছে। কি বলছে, টি সময় পরে 1/5 এ পরিণত হয়েছে। রেডিয়ামের অবক্ষয় ধ্রুবক কত? তাহলে এইটা কি অবশিষ্ট পরিমাণ না, n সমান 1/5, 1/5 পরিণত হয়েছে, মানে আছে এতটুকু, যতটুকু আছে এইটাই তো আমার অক্ষত পরমাণু সংখ্যা। এটাই হচ্ছে আমার অক্ষত পরমাণু সংখ্যা। তাহলে তোমার এখানে কি বলছে, রেডিয়ামের অবক্ষয় ধ্রুবক ল্যামডা বের করতে হবে। তো তুমি ডিরেক্টলি মেইন সূত্র দিয়ে এখানে যদি করো n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে n হচ্ছে কার 1/5, n নট 1/5, তাহলে n বাই n নট মানে কত 1/5, 1/5 সমান e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। টি এর মান দেওয়া আছে তোমার 5000 বছর, বছরটাকে তুমি বছরেই রাখবা, ল্যামডাটা তাহলে কি করবা, এই পার ইয়ারে পাবা, উভয় পাশে কি নিবা লন নিবা, অথবা এখান থেকে এটাও কিন্তু একটা সূত্র বলা যায়। দেখো আমি একটু দেখায় আসি আগে, যেখানে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। এইখানে এই জায়গাটাতে, এইখান থেকে তুমি চাইলে লিখতে পারো ল্যামডা সমান 1/t। এখান থেকে তুমি লিখতে পারো ল্যামডা সমান 1/t লন n বাই n নট। ডিরেক্টলি যদি অবক্ষয় ধ্রুবক বের করতে চাও তাহলে চাইলে এই সূত্রটা দিয়ে ইউজ করতে পারো। দেখো এরা ডিরেক্টলি মনে হয় সেটা ইউজ করছে। এই যে ল্যামডা সমান 1/t মাইনাস 1/t লন n বাই n নট। এইটা দিয়ে তুমি ডিরেক্টলি অবক্ষয় ধ্রুবক অবক্ষয়টা বা ক্ষয় ধ্রুবকটা বা হার ধ্রুবক যেটাই বলো তুমি নির্ণয় করতে পারো। ডিরেক্টলি সূত্রে মান বসাই দিবা। রেডিয়ামের অর্ধায়ু দেওয়া আছে, অর্ধায়ু দেওয়া থাকলে তুমি এখান থেকে কি পাবা, ক্ষয় ধ্রুবক পাবা। কত সময় পরে টি বের করতে হবে, 1 গ্রাম বিশুদ্ধ রেডিয়ামের এতটুকু ক্ষয়প্রাপ্ত হবে, 10⁻² গ্রাম ক্ষয়প্রাপ্ত হবে, 10⁻² গ্রাম ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে এখান থেকে কি বের করবা, অক্ষত পরমাণু বের করবা, এন এন সমান কি হবে তোমার
1 থেকে 10⁻² বাদ দিবা 1 নম্বরের ক্ষেত্রে, এই যে তার মানে 0.99 গ্রাম আসতেছে। আমি 1 নম্বরের ক্ষেত্রে বলতেছি কিন্তু। অর্ধেক 1620, তাহলে সেখান থেকে তুমি ল্যামডা পাচ্ছ। তোমাকে কি বের করতে বলছে? টি বের করতে বলছে। তো তুমি চাইলে এই সূত্রটা থেকে টি বের করতে পারো। টি সমান কি -1/λ ln n/n0, এটা দিয়ে করতে পারো। টি সমান -1/λ ln n/n0, এটা দিয়ে করতে পারো সরাসরি, অথবা এই সূত্রটা প্রমাণ করে নিয়েও করতে পারো। সূত্র প্রমাণ বলতে বুঝতে পারছো তো? এই সূত্রের প্রমাণ তো কোনো কঠিন ঘটনা না। তুমি এখানে কি লিখবা? n/n0 রাখবা, মাইনাস ল্যামডা সমান কি n/n0 দিবা এখানে, n/n0, এই হয়ে গেছে সূত্র। সূত্রটা প্রমাণ আকারে এটা একটা প্রমাণ মনে রাখো, রেখে এই সূত্রটা মনে রাখো, রেখে এইটা দেখে করবা। পরেরটা সেম, পরেরটা বলেই দিচ্ছে যে অবশ্যই থাকবে এতটা, এটা হচ্ছে n এর মান। তখন পরেরটা কি বের করতে হবে? t সমান -1/λ, এখানে ln দিবা n/n0। এইখানে n0 এর মান তোমার কত দিতে হবে? 10⁻³ দিবা, আর এখানে n এর মান 10⁻³ আর n0 এর মান হচ্ছে তোমার 1 গ্রাম, আগে যেটা ছিল। এরপরে ম্যাথটা খেয়াল করো, এটা 20 সেকেন্ড অর্ধায়ু বিশিষ্ট টি হাফ একটা 23 গ্রাম হলো প্রাথমিক নিউক্লিক, এটা 23 গ্রাম হলে প্রাথমিক নিউক্লিয়াসের সংখ্যা হচ্ছে 10⁶। 10 সেকেন্ড পরে নিউক্লিয়াসের সংখ্যা কত হবে? 10 সেকেন্ড পরে নিউক্লিয়াসের সংখ্যা কত হবে? টি, এটা দেওয়া আছে তোমার কি n0, বের করতে হবে কি n, বের করতে হবে n, তোমার বের করতে হবে। তা কি লিখবা এখানে? n সমান, দেখো এখানে দেওয়া আছে তোমার অর্ধায়ু, কি দেওয়া আছে এখানে? অর্ধায়ু দেওয়া আছে। তাই অর্ধায়ু দেওয়া থেকে তুমি এখান থেকে কি ল্যামডা পেতে পারো, ল্যামডা পাবা। ল্যামডা সমান কি 0.693 ডিভাইডেড বাই 20, ল্যামডা পাচ্ছ। n সমান কি n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। n0 এর মান 10⁶, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এর মান বসাবা 0.693 ডিভাইডেড বাই 20 ইন্টু টি এর মান কত? 10 দিয়ে এখান থেকে এইটা হচ্ছে তোমার অক্ষত পরমাণুর সংখ্যা বা নির্ণয় নিউক্লিয়াসের সংখ্যা। অথবা দেখো এখানে আরেকটা সূত্র আমি তোমাকে দেখাইছিলাম, এখানে কোথায় যেন, এই যে 2 টু দি পাওয়ার টি বাই টি হাফ, যখন তোমার টি হাফ দেওয়া থাকবে তখন তুমি এটা অ্যাপ্লাই করবে। 2 টু দি পাওয়ার টি বাই টি হাফ সমান n0 বাই n, n0 বাই n, এইটা, এটা দিয়ে করবা এখানে যে 2 টু দি পাওয়ার টি বাই টি হাফ সমান n0 ডিভাইডেড বাই n, এইটা এখানে ডিরেক্টলি তুমি দিয়ে দিবা। কি দিবা এখানে? n0 হচ্ছে কত? 10⁶, এই n টা বের করতে হবে। তাহলে এখান থেকে n সমান আসবে কি 2 টু দি পাওয়ার t এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই 20 ইনটু এখানে n, শেষ। তার মানে 2 টু দি পাওয়ার কত? 1/2 √2, √2 সমান 1/4 ইনটু n0 এর মান 10⁶, তাই 1.41 ইনটু 10⁶, এরকমই আসে তো। ও এটা তো ভাগ হয়ে যাবে, n0 বাই আসবে তো, উল্টা হয়ে গেছে এখানে। n সমান n0 ডিভাইডেড বাই 2 t বাই, অর্ধায়ু দেওয়া আছে প্রতি সপ্তাহে তেজস্ক্রিয়তা কত হারে হ্রাস পাবে, কত হারে হ্রাস পাবে, তুমি এখানে কি বের করবা? তুমি এখান থেকে কি বের করে নিবা? dn বের করবা। dn মানে কি? আদিতে n নট দেওয়া আছে, n নট কত? এখান থেকে যেহেতু তোমার আদি বা প্রারম্ভিক পরমাণু দেওয়া নাই, তুমি n নট আকারেই রাখবা। যেমন এখানে দেখো, এই যে
এন নট আকারে রাখছে। দিয়ে তুমি এখান থেকে শর্তকার পরিবর্তন কি শিখেছিলাম? ডেল এন বাই আদি টু 100%। এইগুলা শর্টকাট দিয়ে করবো, এমসিকিউ ছাড়া আসবে না। 1/32 মানে কত? টু টু দি পাওয়ার 5। অর্ধ বের কত বলছে? তো আমি বলছিলাম টি সমান এন ইন্টু টি হাফ। তাহলে টি হাফ বের করতে বলছে, তাহলে টি বাই এন দিবা। 4000 বাই 4000 বাই 5। 4000 বাই 5 মানে কত? আচ্ছা, অর্ধেও দেওয়া আছে, ল্যামডা পাবো, ক্ষয় ধ্রুবক পাবো। অক্ষত এক এক সময় পরে মানে একক সময় পরে একটা সময় পরে পরমাণুর সংখ্যা 10^10। প্রতি সেকেন্ডে পরমাণুর বিঘটনের সংখ্যা নির্ণয় করো। প্রতি সেকেন্ডে পরমাণুর বিঘটনের সংখ্যা নির্ণয় করো। তা প্রতি সেকেন্ডে মানে কি হার নির্ণয় করতে বলছে? হার নির্ণয় বলতে কি ডেল ল্যামডা এন। ল্যামডা বের করছো, এন বলেই দিছে একটা সময় পরে 10^10, টি সময় পরে এন। একটা সময় বলতে কি টি সময় পরের কথা, কিন্তু বিঘটনের সংখ্যা বা সক্রিয়তা একই কথা। 60% ক্ষয় হতে কত সময় লাগবে? তা তুমি 60% আছে এটাকে নিবা, নাকি 40% আছে ওইটা নিবা? 40% আছে ওইটা নিবা। অর্ধেক দেওয়া আছে, এখান থেকে আমি কি পাবো? আমি এটা করাইছি 30% ক্ষয় হতে, তাহে 70%। সেম জিনিস, এটার করানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। 1 গ্রাম রেডিয়াম 1 সেকেন্ডে এতটা আলফা কণা নিঃসরণ করে, রেডিয়ামের অর্ধেক কত? অর্ধেক বের করতে গেলে আমার ল্যামডা লাগবে। তাই 1 সেকেন্ডে এতটা আলফা কণা নিঃসরণ করে, এটা কি দেওয়া আছে? ডিএনডিটি। ডিএনডিটি সমান আমরা কি জানি? ল্যামডা এন জানি। ডিএনডিটি সমান ল্যামডা এন, তাই ল্যামডা সমান কি? ল্যামডা সমান ডিএনডিটি, ডিএনডিটি ডিভাইডেড বাই এন। এনটা কি? এনটা হচ্ছে 226 বাই অ্যাভোগাড্রো নাম্বার, মানে না, 1 গ্রামে কতটা আছে? প্রতি গ্রামে বলছে না, তাহলে 1 গ্রামে কতটা আছে? 226 আছে অ্যাভোগাড্রো সংখ্যক, 1 গ্রামে আছে এতটা। তাহলে এইটা এন এর মান হবে ওইটা, আর উপরে ডিএনডি এটা বের করে আছে। এটা তুমি ল্যামডা পাইছো। তারপরে টি হাফ বের করে নিবা। টি হাফ সমান কি? 0.693 বাই ল্যামডা। অর্ধেক 20 দিন, টি হাফ বের হবে, ওই ল্যামডা বের হবে। পরীক্ষা করে দেখা গেছে 23 কিলো বিকিরণের মাত্রা স্বাভাবিক মাত্রা 64 গুণ। 23 কিলো বিকিরণের মাত্রা স্বাভাবিক মাত্রা 64 গুণ। কতদিন পরে ঘরটিকে নিরাপদে ব্যবহার করা যাবে? কতদিন পরে ঘরটাকে নিরাপদে ব্যবহার করা যাবে? আচ্ছা, বলছে কি বিকিরণের মাত্রা স্বাভাবিক মাত্রা 1/64 গুণ, তার মানে n সমান 1/64 n নট। শেষটি বের করবা। তুমি ল্যামডা পেয়ে গেছো। আর কিছু আছে বাকি? বাকি নাই। ভাঙনের হার বা সক্রিয়তা একই জিনিস বলেছি না? ভাঙনের হার বা সক্রিয়তা আমার সেম জিনিস। এই জিনিস আমরা আগেও পড়ছি। নিউক্লিয়াসের ব্যাস কত হবে? এটা তো পারবা, সহজ জিনিস এটা। এটা একটু দেখো, এটা আসতে পারে। নিউক্লিয়াসের ঘনত্ব সমস্ত আইসোটোপের জন্য ধ্রুবক। তুমি প্রমাণ করবা ঘনত্ব, দেখবা কি ঘনত্বে কোনো কিছু নাই, মানে ঘনত্বে ভর নাই, ভর সংখ্যা সূত্রটা নাই। এম বাই ভি, এটা তো প্রমাণ করাইছিলাম। এখানে সি দিয়ে দিছে, বইয়ে আর দিয়েছিল, এটা প্রমাণ করানো হয়েছিল, কিন্তু এটা চেষ্টা করবা। ইউরেনিয়াম নমুনার প্রাথমিক ভর 3 মিলিগ্রাম। ৬২,০০০ বছর পরে কতটা পরমাণু অবিকৃত থাকবে? এন বের করতে হবে, অক্ষত পরমাণু বের করতে হবে। প্রাথমিক ভর দেওয়া আছে আর অর্ধায়ু দেওয়া আছে, অর্ধায়ু থেকে তুমি ল্যামডা পাবা। এন তো সহজেই বের করতে পারবা। এন এন সমান কি? এন নট দেওয়া আছে কত? এন নট বের করতে হবে। তো এখন এন দিয়ে করবা নাকি এম দিয়ে করবা? যেহেতু ভরের কথা বলছে না, ভরের বলছে, তাহলে আমরা এম দিয়ে শিখছিলাম না, বা ডাব্লিউ দিয়ে শিখছিলাম। ডাব্লিউ সমান ডাব্লিউ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এখান থেকে তোমার ডাব্লিউ বের করতে হবে।
ডাব্লিউ নট হচ্ছে 3, তাই তো এটা ডাব্লিউ সহজে বের করতে পারতেছো। ডাব্লিউ যেহেতু 3 দেওয়া আছে, এখানে তোমার ল্যামডা এর মান কত বের হবে এখান থেকে, আর টি এর মান কত সময় পরে, ৬২,০০০ এর পরে। সহজ কথা। 2 নম্বরে বলছে যে ওই সময় পরে, ওই সময় বলতে কি ৬২,০০০ বছর পরে 23 কিলোতে কত হবে? 23 কিলোতে বলতে কি বলছিলাম? 23 কিলো বলতে কি বলছিলাম? ডিএনডিটি না? 23 কিলো বলতে ডিএনডিটি, ডিএনডিটি মানে কি ল্যামডা এন, ডিএনডিটি মানে কি ল্যামডা এন। ল্যামডার মান তো আমরা জানি, এনটা বের করতে হবে শুধু। এনটা কি হবে? এন কিন্তু যে এই ৬২,০০০ পরে যে এন ছিল সেইটা নিয়েই কাজ করতে হবে, যেহেতু ওই সময় পরে বলছে। ৬২,০০০ বছর পরে যে এনটা আসছে সেই এনটা এত ভর আসছে, এই ভর থেকে তুমি এনটা বের করে নিবা, অ্যাভোগাড্রো সংখ্যাকে ওইটা দিয়ে ভাগ করবা। এটা পারার কথা। একই জিনিস বারবার আছে, এগুলো নিয়ে আমার আর কিছু তেমন বলার নাই। অর্ধেও দেওয়া আছে, অর্ধের সাথে গড়ের সম্পর্ক তো জানোই। সরাসরি টি সমান টি হাফ ছিল, টাও সমান ছিল টি সমান বলতেছি। 23 ক্রিয়া পদার্থের অর্ধেও 1000 ইয়ার কত সময় পরে 23 ক্রিয় ক্ষয়প্রাপ্ত হয়ে 1/10 হবে? দেখো এক জিনিস বারবার, এটা বলা লাগবে না এগুলা, এইটা একটু খেয়াল করো, এটা একটু বলি। একটা প্রাচীন কাঠে কার্বন 14 কার্বন 12 এর অনুপাত বর্তমান কালের জীবিত গাছের কাঠে ওই অনুপাতের 1/12 মানে জীবিত যেটা আছে এইটাই কি n বাই n নট, 1/12। কার্বন 14 এর অধ্যায়ও দেওয়া আছে, বলছে প্রাচীন কাঠটার বয়স নির্ণয় করতে বলছে। প্রাচীন কাঠটার বয়স নির্ণয় করতে হবে মানে টি নির্ণয় করতে হবে। তা টি সমান আমরা কি বলছিলাম শর্টকাট হিসেবে -1/λ লন n/n0 ছিল, তো আমার দরকার ল্যামডাটা। তো এখানে তোমার অর্ধায়ু তো দেওয়াই আছে, তো অর্ধায়ু থেকে তুমি এখান থেকে চাইলে কি ল্যামডা বের করে নিতে পারো অর্ধায়ু থেকে। অর্ধায়ু থেকে কি আমরা চাইলে এখানে ল্যামডা বের করে নিতে পারি না? অবশ্যই ল্যামডা বের করে নিতে পারি। অন্য কোনোভাবে করা যাবে কিনা? এই কোশ্চেনটায় যদি একটু ঘুরাই দিত, এখানে যদি তোমার বলতো এখানে তোমার কার্বন 14 এর অধ্যায় দেওয়া আছে না 5570 বছর, এখানে কি দেওয়া আছে যে 5570 বছর কার্বন 14 এর অধ্যায়। যদি এখানে তোমার কার্বন 12 এর অধ্যায় দেওয়া থাকতো, তখন যদি গাছটার বয়স বের করতে বলতো। কার্বন 14 কার্বন 12 এর অনুপাত, প্রাচীন কাঠে কার্বন 14 কার্বন 12 এর অনুপাত বর্তমান কালের জীবিত গাছের কাঠে ওই অনুপাতের 1/12, ওই অনুপাতের 1/12। এই কার্বনের দুইটা আইসোটোপ কার্বন 12 আর কার্বন 14। আদিতে যখন ছিল, এটা একটু বুঝো, ধরো এই হচ্ছে তোমার ওই কার্বন, ওই কাঠটা জীবন্ত, জীবন্ত আদিতে। এখানে যদি ভাগ করে দাও, এটা ধরো তোমার কার্বন
14 বা 12 এর জন্য, এটা কার্বন 14 এর জন্য 6.5, এটা হচ্ছে 6.5। বর্তমান কি বলছে যে কার্বন 14 কার্বন 12 এর 1/12 অংশ। কার্বন 14 বাই কার্বন 12 সমান কত? 1/12। তার মানে কার্বন, তুমি যদি এরকম লিখো যে 14 কার্বন বাই 12 কার্বন সমান কত? 1/12, এরকম বলতেছে না? তার মানে 12 ইন্টু 14 কার্বন। এই কোষিটা পেঁচানো যায় এভাবে, চাইলে অনেক ভাবে কিন্তু এটা পেঁচানো যায়। এই কোষিটা চাইলে অনেক ভাবে পেঁচানো সম্ভব। আচ্ছা, এটা পরবর্তীতে অন্য কোনো সময় ডিটেলসে বলবো, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড করে। এটা আসলে অ্যাডমিশনে আসবে। এটা এখন আপাতত খুব বেশি পেঁচানোর প্রয়োজন নাই। আমি আজকে টপিকটা শেষ করবো এখানে। আয়রন একটা নিউক্লিয়াস, বিভাজনের ফলে দুইটা সমান নিউক্লিয়াস পাওয়া সম্ভব কিনা বিশ্লেষণ করো। আচ্ছা, এটা একটু পরে, আমরা এখন এটা পড়ি না এই টপিকটা। এই টপিক গুলা একটু পরে আসবে। এখন দিছে কেন এগুলা? এখন দেওয়া উচিত হয় নাই। এখান থেকে কতগুলো সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো তুমি জানো। ওই সংজ্ঞাগুলো দেখো। আইসোটোপ কাকে বলে এটা নিয়ে আমার খুব বেশি বলার কিছু নাই, জানোই, ডিটেলস পড়ানো হয়েছে গুণগততে। আইসোবার, আইসোমার। আইসোমারটি কি? যে সমস্ত পরমাণুর পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা একই, পারমাণবিক সংখ্যাও একই এবং ভর সংখ্যাও একই। পারমাণবিক সংখ্যাও একই এবং ভর সংখ্যাও একই, সেগুলাকেই বলা হয় আমার আইসোমার। আইসোটোন কি জানো? নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়াসের অভ্যন্তরে যা থাকে, প্রোটন আর নিউট্রন, এগুলাকে নিউক্লিয়ন বলা হয়। প্রোটন কি? প্রোটনের ভর তো এটা জানতে হবে, নিশ্চল শক্তি এটা মুখস্থ করতে হবে, নিউট্রনের নিশ্চল শক্তিটা মুখস্থ করতে হবে, ভর মুখস্থ করতে হবে, কোথায় থাকে এরা। নিউক্লাইড। নিউক্লাইড কি? প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার সমষ্টিটাকে যে আমরা নিউক্লাইড বলতে পারি। এগুলা পারমাণবিক শক্তি, অ্যাটমিক এনার্জি কে দিছে? আলবার্ট আইনস্টাইন, এই সমান এমসি স্কয়ার সূত্র দিয়ে। আইনস্টাইনের ভর শক্তি সূত্র বলা যায়। যেমন এখানে বলা হয়েছে 1 কেজি এর শক্তি কত হবে? 9 নিউটন টু 16, এটা আসে। এবার আসলে মেইনলি আমরা ভর ত্রুটি নিয়ে কথা বলবো। এখান থেকে মূলত কথা বলতে হবে এই ভর ত্রুটিটা নিয়ে। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, ভর ত্রুটি, বন্ধন শক্তি, সেটাই বলা হয় ভর ত্রুটি বা বন্ধন শক্তি। ডেলেম মানে কি? ডেলেম হচ্ছে ভর ত্রুটি। দেখো একটু সংজ্ঞাটা বুঝো। কোন স্থায়ী নিউক্লিয়াসের ভর তার গঠনকারী উপাদানসমূহের যুক্ত অবস্থায় ভরের যোগফল অপেক্ষা কিছুটা কম হতে দেখা যায়, এই ত্রুটিটাকেই বলা হয় ভর ত্রুটি। মানে সহজভাবে যদি আমি ডেলেমটাকে বলি, এখানে কি বলা আছে? না, ওইভাবে নাই। শুধু এই টপিকটা করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে গোলজ আজকে। ডেল এম, এটাই হচ্ছে ভর ত্রুটি। ডেল এম এটাই হচ্ছে ভর ত্রুটি। মনে রাখবো কি? বিচ্ছিন্ন অবস্থায় ভর। বিচ্ছিন্ন অবস্থায় ভর, ম্যাজিয়াসেস গঠিত নিউক্লিয়াস অবস্থায় ভর। বিচ্ছিন্ন অবস্থায় ভর মাইনাস গঠিত নিউক্লিয়াস অবস্থায় ভর। আচ্ছা, বিচ্ছিন্ন অবস্থায় ভর বলতে, বিচ্ছিন্ন অবস্থায় ভর বলতে এই নিউক্লিয়াসটা বিচ্ছিন্ন হয়ে গেলে তখন যে ভর হবে সেটাই, তখন যে ভর হবে সেটা। তো দেখো, আমি যদি তোমাকে একটা চিত্র বলি, যদি তোমাকে একটা চিত্র বলি, ধরো এইখানে, এইখানে তোমার এই হচ্ছে একটা
এই নিউক্লিয়াসটা কি? এই নিউক্লিয়াসটা হচ্ছে তোমার গঠিত নিউক্লিয়াস। এইটা গঠিত নিউক্লিয়াস। এইটা কি হয়েছে? এইটা বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে গেলে কি, দেখো এখানে দুইটা কালো ছিল, দুইটা লাল ছিল, এরকম আলাদা হয়ে গেছে। এইটাই হচ্ছে বিচ্ছিন্ন। এটাই হচ্ছে বিচ্ছিন্ন অবস্থা। আর এই বিচ্ছিন্ন অবস্থায় যে ভর, সেটা থেকে গঠিত অবস্থায় ভরটা আমরা বাদ দিতে পারি। আমরা বাদ দিতে পারি। কিভাবে বাদ দিব? দেখো এইখানে গঠিত অবস্থায় নিউক্লিয়াসে তোমার নিউক্লিয়াস প্রোটন ছিল, নিউট্রন ছিল। এখানেও তো প্রোটন নিউট্রন থাকবে। প্রোটন নিউট্রন থাকবে। লালগুলো ধরো তোমার প্রোটন, এই ব্ল্যাক গুলো ধরো তোমার নিউট্রন। এখানে তোমার কয়টা প্রোটন আছে? প্রোটন হচ্ছে দুইটা। দুইটা। তাহলে এখান থেকে তুমি কি লিখবা? 2 ইনটু প্রোটনের ভর লিখবা, প্লাস এখানে তুমি কি লিখবা? 2 ইনটু নিউটনের ভর লিখবা। এম দ্বারা নিউটনের ভর, এমপি দ্বারা আমরা প্রোটনের ভর বোঝাই। তাই এখানে তোমার পারমাণবিক সংখ্যা তো তোমার বিভিন্ন হতে পারে, প্রোটন সংখ্যা বিভিন্ন হতে পারে। তো সেই প্রোটন সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জেড দ্বারা প্রকাশ করি না? তাহলে এখানে আমরা 2 এর পরিবর্তে কি লিখবো? জেড লিখবো। জেড এমপি প্লাস এন মানে কি? নিউটন সংখ্যা। জেড মানে কি? পারমাণবিক সংখ্যা ইনটু প্রোটনের ভর। যে কয়টা থাকবে সেই কয়টা পারমাণবিক সংখ্যা দিব ইনটু প্রোটনের ভর। নিউটন সংখ্যা যে কয়টা থাকবে এন বলতেছি, আর নিউটনের ভর কি? এম এন এন। এইটা এটা হচ্ছে বিচ্ছিন্ন অবস্থায় ভর। এটা হচ্ছে বিচ্ছিন্ন অবস্থায় ভর মাইনাস গঠিত নিউক্লিয়াসের ভর। মাইনাস গঠিত নিউক্লিয়াসের ভর। তো এখান থেকে আমরা শুধু এমও বলতে পারি বা গঠিত নিউক্লিয়াসের ভর বলতে পারো। এখান থেকে তুমি জেড এমপি পাচ্ছ, ভালো কথা। নিউটনটা তোমার কোশ্চেনে সবসময় দেওয়া থাকবে না, বের করে নিতে হতে পারে। তাহলে তুমি কি করবা? নিউটন কি করে বের করতে হয়? এ মাইনাস জেড, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিতে হয়, ইন্টু এম এন মাইনাস এম অফ গঠিত নিউক্লিয়াস। এম অফ গঠিত নিউক্লিয়াসের ভর। এখানে ভেঙে চুরে সেই সব ঘুরে ফিরে তাই আসবে। তো এখানে এই লাইনটা তো বোঝা গেছে। এই নিউক্লিয়াস মানে কি? গঠিত এনইউসি, এটা কিন্তু গঠিত নিউক্লিয়াসের ভর। দেখো জেড এমপি প্লাস এন এম এন। এন মানে কি? আমরা এ মাইনাস জেড করছি, এ মাইনাস জেড করছি। এখানে এটা হাইড্রোজেনের সাথে একটা তুলনা করছে। এটা হাইড্রোজেনের সাথে তুলনা করছে। হাইড্রোজেনের পারমাণবিক ভর কি? এখানে তোমার তো জেড থাকে না, কারণ হাইড্রোজেনের জেড এর মান 1, এন তো থাকে না। এই জন্য নিউটন কিন্তু শূন্য, কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রন আছে। এখন এখানে একটু কথা আছে, দেখো এই ডেল এম ভর তৈরি হচ্ছে, ডেল এম কি হচ্ছে? ভর তৈরি হচ্ছে। দেখো নিউক্লিয়াসের ভর তার গঠনকারী উপাদান সমূহ মানে বিচ্ছিন্ন পরমাণু সমূহ যুক্ত অবস্থায় যখন ছিল, ভরের যোগফল থেকে কিছুটা কম হবে, কিছুটা কম হবে। বিচ্ছিন্ন অবস্থায় ভরটা একটু বেশি হবে, গঠিত অবস্থায় একটু কম হবে, সেটা। এই যে জেএমপি প্লাস এনএমএন মাইনাস এন। এখন কিছুটা ভর ত্রুটি হচ্ছিল না? এই ভর ত্রুটিটা কোথায় যাবে? মানে এই হারানো ভর কোথায় যাবে? নিউক্লিয়াস গঠিত হবার মুহূর্তে এই ভর শক্তি হিসেবে বিকিরিত হয়, এবং এই শক্তি নিউক্লিয়াস পরবর্তীতে গঠনকালে বন্ধন শক্তির পরিমাপের সমান হয়ে থাকে। তো ওই একটা ভাবে ভর ত্রুটি প্রকাশ করছি, ওইভাবেই সাধারণত আমরা সৃজনশীল অ্যাপ্লাই করব। কিন্তু এখানে আরেকটা ভাবে কিন্তু চাইলে প্রমাণ করা যায়। দেখো একটা মৌলের নিউক্লিয় ভর মানে কি? মৌলের পারমাণবিক যে ভর, সেখান থেকে ইলেকট্রনের ভরটা বাদ দিতে হয়। এটা অ্যাপ্লাই করবা না, কিন্তু যেহেতু বইয়ে প্রমাণ আছে আমি একটু দেখাই দিচ্ছি। নিউক্লিয়াসের ভর কি হয়? যে পারমাণবিক ভর থেকে ইলেকট্রনের ভরটা বাদ দিতে হয়। দেখো নিউক্লিয়াসের ভর মানে কি? এই এম অফ অ্যাটম মানে কি? একটা পরমাণুর ভর, সেখান থেকে আমরা ইলেকট্রনের ভর বাদ দিব। ইলেকট্রন কয়টা থাকতে পারে? প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। পরমাণুর ভর মানে কি আবার? আচ্ছা, ডেলএম মানে আমরা কি জানছিলাম? ডেলএম মানে আমরা জানছিলাম হচ্ছে এই জেডএমপি প্লাস এনএমএন মাইনাস কি? মাইনাস ছিল গঠিত নিউক্লিয়াসের ভর। তাই গঠিত নিউক্লিয়াসের ভরটাই হচ্ছে এটা, গঠিত নিউক্লিয়াসের ভর। যদি তোমার কোশ্চেনে এই নিউক্লিয়াসের ভর দেওয়া থাকে, অবশ্যই দেওয়া থাকে, না দেওয়া থাকলে তখন বের করে নিতে হয়। এবার এখানে ক্যালকুলেশনটা করে দেখো, প্লাস কি আছে? জেড এমপি প্লাস জেড এমই, জেড এমপি প্লাস জেড এমই, এনএমএন মাইনাস এম অফ অ্যাটম। তাহলে এখানে জেড ইন্টু এমপি প্লাস এমই প্লাস এনএমএন মাইনাস অ্যাটম। এখানে জেড এর মান যখন 1 দিবা তখন এটা হাইড্রোজেন হয়ে যাবে, তখন জেড এমএইচ বলতে পারি আমরা, এনএমএন মাইনাস এম অফ অ্যাটম। এটা দিয়ে সাধারণত আসে না। চাইলে তুমি এই সূত্রটা মুখস্থ রাখতে পারো,
কিন্তু এটা দিয়ে সৃজনশীল তেমন আমাদের থাকবে না। এটাও কিন্তু ডেলেমের একটা সূত্র বলা যায়। এখান থেকে কতগুলো ভর আছে একটু মুখস্থ রাখবা, হাইড্রোজেনেরটা তো মুখস্থ রাখবাই, আর বাকিগুলা কার্বনেরটা তার দরকার নাই। ভর দুটি কি পজিটিভ নাকি নেগেটিভ? ভর দুটি সর্বদা পজিটিভ, কারণ ডেল এম সি স্কোয়ার, ডেল এম সমান কি বাই সি স্কোয়ার, ই বাই সি স্কোয়ার তো কখনো নেগেটিভ হবে না। এটা দেখো, ডিউট্রন নিউক্লিয়াসের বিষয়ে আলোচনা করো। ডিউট্রনে একটা প্রোটন আছে এবং একটা নিউট্রন আছে। ডিউট্রনে একটা প্রোটন আছে, একটা নিউট্রন আছে। ভর দুটি কত হবে, নির্গত শক্তি কত হবে? ডিউট্রনটা কি হাইড্রোজেনের একটা আইসোটোপ, এইটা হচ্ছে নিউট্রন। এখানে একটা প্রোটন থাকে, একটা নিউট্রন থাকে। প্রোটনের ভর মুখস্থ করতে হবে, ইলেকট্রন প্রোটন নিউট্রন তিনটা ভর মুখস্থ করতে হবে এএমইউ এককে। প্রোটনের ভর এটা মুখস্থ করতে হবে, যদিও কোশ্চেনে দেওয়া থাকে, এমসিকিউ তো দেওয়া থাকবে না, মুখস্থ করতে হবে। নিউটনের ভর এটা 1.00785 1.0086665, এইটুকু পুরোটাই মুখস্থ করতে হবে, একদম পুরোটাই। আচ্ছা, কোশ্চেনে এটা দেওয়া থাকে, কোশ্চেনে এটা দেওয়া থাকে যে একটা নিউক্লিয়াসের ভর কত, এটা দেওয়া থাকে। যদি এখানে দেওয়া নাই, এখন কি আর বলার। নিউট্রন নিউক্লিয়াসের ভরটা দেওয়া থাকবে, গঠিত নিউক্লিয়াসের ভর দেওয়া থাকবে। তা তুমি এখানে কি করবা, এই দুইটা যোগ করে দিবা, ZMP প্লাস NMN দিয়ে ওইটা থেকে এইটা বাদ দিয়ে দিবা। তাহলে এখানে এইটা এমসিকিউ এর জন্য এখন মুখস্থ রাখতে পারো যে নিউট্রনের ভর দুটি কত, 0.002383। নির্গত শক্তি কত? নির্গত শক্তি ই সমান, নির্গত শক্তিকে আবার বন্ধন শক্তি বলা যায়, ই সমান ডেল এম সি স্কোয়ার। ডেল এম যেটা বের করছো ওটার সাথে সি স্কোয়ার দিবা, সি স্কোয়ার গুণ করবা, অথবা এখানে সরাসরি 931 গুণ করে দিলেই হয়ে যায়। ডেল এম সি স্কোয়ার বলতে এখানে তুমি যদি সূত্র এটাও লিখো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বন্ধন শক্তি যেটা বলতেছিলাম, কোন প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়ন একত্রিত হয়ে একটা স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে নিউক্লিয়ন বন্ধন শক্তি বলতেছে বা বন্ড এনার্জি বলতেছে। অথবা নিউক্লিয়াস ভেঙে নিউক্লিয়নগুলো পরস্পর হতে আলাদা হতে বা বিচ্ছিন্ন হতে নিউক্লিয়াসের বের হতে যে পরিমাণ শক্তি সরবরাহ করতে হয় সেটাই হচ্ছে বন্ধন শক্তি। বন্ধন শক্তি সমান কি, ভর ত্রুটি ইন্টু আলোর বেগের স্কয়ার। তো এখানে ভর ত্রুটি তুমি আগে বের করে নিয়েছো, এখানে আর কিছু বলার নাই। লাস্টে এখানে একটু বলতে হবে যে ভর ত্রুটি সমান কি, যদি তোমার এমইউ এককে থাকে ইন্টু সি স্কয়ার, 1 এমইউ ইন্টু সি স্কয়ার সমান কি 931.5 মেগা ইলেক্ট্রোভোল্ট বা 931 মেগা ইলেক্ট্রোভোল্ট। এই 1 এমইউ মানে কত, এটা মনে রাখতে হবে। 1 এমইউ মানে হচ্ছে 931 মেগা ইলেক্ট্রোভোল্ট বাই সি স্কয়ার। তা এইখানে তোমার যখন ডেল এম সমান কি, ই সমান কি, ডেল এম সি স্কয়ার না, ই সমান হচ্ছে ডেল এম সি স্কয়ার। ডেল এম তো তুমি এমইউ এককে পাও, তো ওই এমইউ পরিবর্তে কি বসবে, 931 মেগা ইলেক্ট্রোভোল্ট বাই সি স্কয়ার ইন্টু সি স্কয়ার। এই সি স্কয়ার কেটে যায়, এই জন্য ডেল এম এর সাথে যদি 931 গুণ করে দেওয়া হয় তাহলে আমরা সরাসরি শক্তি পেয়ে যাই, যদি মেগা ইলেক্ট্রোভোল্ট এককে শক্তি নির্ণয় করতে চাও তো। এইটাই হচ্ছে নিউটনের ভর ত্রুটি, যদি এটা হয় তাহলে নিউটনের শক্তি হচ্ছে এটা 2.23। তারপরে বলছে প্রতি নিউক্লিয়াসে বন্ধন শক্তি, প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি। গড় বন্ধন শক্তি কি, মোট বন্ধন শক্তি বাই মোট নিউক্লিয়ন সংখ্যা। কোন নিউক্লিয়াসে মোট বন্ধন শক্তিকে ভর সংখ্যার অনুপাত দ্বারা ভাগ করলে সেটাকে নিউক্লিয়াস প্রতি বন্ধন শক্তি বলা হয় বা গড় বন্ধন শক্তি বলা যায়। একটা লাগবে, লেখচিত্র এটা অতটা দরকার নাই, শুধু এটা একটু মনে রাখবা। একটু খেয়াল করো, আমি একটু যদি তোমাকে একটু বলি, নিউক্লিয়ন সংখ্যা, এটা কি নিউক্লিয়ন প্রতি বন্ধন সংখ্যা। এদিকে ভর সংখ্যা বাড়বে, হিলিয়াম ভর সংখ্যার পরিবর্তনের সাথে সাথে নিউক্লিয়াস বন্ধন শক্তির পরিবর্তন দেখানো হয়েছে। একটু খেয়াল করো যে ভর সংখ্যা এর বৃদ্ধির সাথে এ বি বাই এ মানে এই নিউক্লিয়াস প্রতি বন্ধন শক্তি বাড়তেছে, ভর সংখ্যা বাড়ার সাথে সাথে এই কিছু কিছু বাড়তেছে আবার কমতেছে। প্রথমে অনেক বেশি দ্রুত বৃদ্ধি পাইছে, কিছু কিছু নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখো, হিলিয়াম, কার্বন আর অক্সিজেন, এই হিলিয়াম, তারপরে কার্বন, তারপরে এই অক্সিজেন, এই হচ্ছে কার্বন, এই হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে হিলিয়াম, এই যে তিনটা, এই তিনটা তুলনামূলক বেশি।
কারণ এই নিউক্লিয়াস গুলো আশেপাশে নিউক্লিয়াস গুলোর তুলনায় একটু বেশি স্থায়ী। তার বেশি স্থায়ী পজিশনে 50 থেকে 80 পারমাণবিক সংখ্যা ভরের এই রেঞ্জে যারা আছে তারা একটু বেশি সুস্থিত, কেননা এদের নিউক্লিয়াস থেকে একটা নিউক্লিয়ন বিচ্ছিন্ন করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এই চিত্র থেকে দেখা যাচ্ছে এই অঞ্চলে নিউক্লিয়ন গুলোর প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি প্রায় 8.5 মেগা ইলেক্ট্রোভোল্ট। 50 থেকে শুরু করে 80 পর্যন্ত, যদিও এখানে সবগুলা কিন্তু দেখাই নাই। এখানে কিন্তু সবগুলা দেখানো হয় নাই, অর্ধেক দেখাইছে। যাই হোক, তোমার এখান থেকে এত কিছু পড়ার দরকার নাই, লাস্ট এই কথাটা মনে রাখতে হবে, লহা সর্বাধিক স্থায়ী নিউক্লিয়াস অন্যতম। এখান থেকে এইগুলা আছে, একটু দেখে নিবা। দেখো, সৃজনশীলের জন্য এগুলা একটা হিলিয়াম নিউক্লিয়াসের ভর ত্রুটি, বন্ধন শক্তি, কণা প্রতি বন্ধন শক্তি বের করো। ভর ত্রুটি ইএমইউ এককে বের করতে হবে, বন্ধন শক্তিগুলো এ এককে বের করতে হবে। এখানে এই যে প্রোটনের ভর তোমার দেওয়া থাকবে, বলছিলাম নিউক্লিয়ার ভর দেওয়া থাকবে, আর ইএমইউ সমান একটা দেওয়া আছে। হিলিয়াম নিউক্লিয়াস এখানে কিছুই দেওয়া নাই, এখানে দেওয়া থাকবে এগুলা, যেমন হিলিয়ামের একটা হিলিয়াম নিউক্লিয়াসের প্রকৃত ভর, এটা উপরে তোমাকে সম্ভবত মুখস্থ করতে বলছে। এই যে হিলিয়াম নিউক্লিয়াসের প্রকৃত ভর, এটা একটু আপাতত মনে রাখো, আর হাইড্রোজেনের প্রকৃত ভর, এই দুইটা কোনো কিছু না মনে থাকবে, এই দুইটা অবশ্যই মনে রাখবা। আর যদি মনে রাখতে চাও তাহলে এই ইউরেনিয়ামেরটা একটু মনে রাখো, প্রকৃত ভরগুলো। তাহলে হিলিয়ামের প্রকৃত ভর না দেওয়া থাকলে তখন তো এটা বের করতে হবে। তোমার জেডএমপি প্লাস এনএমএন, জেডএমপি প্লাস ডিরেক্টলি করবা, এত ভেঙে চুরে করার দরকার নাই। ডিরেক্টলি তুমি ডেলিমিশন সমান কি করবা, জেডএমপি প্লাস এনএমএন মাইনাস এম অফ নিউক্লিয়াস, ডিরেক্টলি এই সূত্র দিয়ে করবা। জেড এর মান কত, 2 ইনটু এখান থেকে এমপি এর মান, যেটা এমপি এর মান কত, এটা এটা বসাই দিবা, আর এম এর মান এটা বসাই দিবা। তাই ভর ত্রুটি এমইউ এককে বের হয়ে গেছে। বন্ধন শক্তি তাহলে কি করবা, 931 গুণ করে দিলে তুমি মেগা ইলেক্ট্রোভোল্ট এককে পাবা। ইলেক্ট্রোভোল্টেও বের করতে বলছে, জুলেও বের করতে বলছে। তাহলে মেগা ইলেক্ট্রোভোল্টে কি করে যাব, 10⁶ গুণ করব। ইলেক্ট্রোভোল্টকে জুলে কি করে যাব, 1/16 × 10⁻19 গুণ করব। নিউক্লিয়াস প্রতি বন্ধন সংখ্যা, এই নিউক্লিয়াসে ভর সংখ্যা হচ্ছে 4, এই ভর সংখ্যা দিয়ে এই বন্ধন শক্তিকে ভাগ করতে হবে। এটাও তোমার বিভিন্ন এককে বের করতে হবে। এটা দেখো, লিথিয়াম নিউক্লিয়াসের ভর ত্রুটি বন্ধন শক্তি বের করো। এই যে লিথিয়াম নিউক্লিয়াসের প্রকৃত ভর, এইটার কথা বলতেছিলাম, এটা তোমার দেওয়া থাকবে। তাহলে জেডএমপি প্লাস এনএমএন, জেড কত, জেড হচ্ছে 3, তাহলে 3 ইন্টু এটা, দেখো 3 ইন্টু এটা, এই যে এটা, প্লাস এন, নিউট্রনের সংখ্যা কত, 4, তাহলে 4 ইন্টু কত হবে, 4 ইন্টু এটা, এই যে 4 ইন্টু এটা, মাইনাস লিথিয়াম নিউক্লিয়াসের প্রকৃত ভর। এটা সহজ, গল্পটি খুব সহজ, এবং এখান থেকে সৃজনশীল আসলে একদম পারবা। যে টেলিভিশন সি স্কয়ার দিয়ে 931 গুণ করে দিবা। যদি তুমি এমইউ না করে যদি ভরে কেজিতে বের করো বা গ্রামে বের করো, কেজিতে যদি বের করো তখন তুমি আলোর বেগ গুণ করবা। যদি তুমি এমইউ তে রাখো তাহলে 931 গুণ করবা। মানে এইটার সাথে যদি তুমি 931 গুণ করো তাহলে তুমি কি পাবা, মেগা ইলেক্ট্রো ভোল্টে পাবা। আর যদি কেজিতে বের করো তাহলে আলোর বেগ গুণ করলে তুমি জুলে পাবা। এটা তো সেই ছোটবেলার সে গুণগত রসায়নে সবার প্রথমে আমরা পড়ছিলাম প্রোটন নিউট্রন ভর সংখ্যা নির্ণয়, এটা পারার কথা। এগুলা নিয়ে খুব বেশি পড়ার কিছু নেই, ভর ত্রুটি নির্ণয় করতে বলছে, এগুলো পারবা, এখানে তেমন কিছু বলার নাই। নিউক্লিয় বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়ার একটা ভৌত রাশি কি কি সংরক্ষিত হয়, নিউক্লিয়ন সংখ্যা, তড়িৎ সামগ্রিক ভর কি, এই রৈখিক ভরবেগ, কণিক ভরবেগ। আইসোটোপিক এই জায়গাটা চেঞ্জ করে দিবে, এখানে আইসোটোনিক দিয়ে দিবে, এটা মনে রাখবা, এখানটাই চেঞ্জ করে দিবে। কৃত্রিম উপায়ে পরমাণু নিউক্লিয়াসের পরিবর্তন ঘটিয়ে নতুন মৌল সৃষ্টির যে প্রক্রিয়া, নিউক্লিয়াস তৈরির যে প্রক্রিয়া, সেটাকে নিউক্লিয় ঘটনা বলতেছে। রাসায়নিক বিক্রিয়া নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি, রাসায়নিক বিক্রিয়ায়
পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে ইলেকট্রন অংশগ্রহণ করে, ফলে নতুন কোনো পরমাণু উৎপন্ন হয় না। কিন্তু নিউক্লিয় বিক্রিয়ায় একটা নিউক্লিয়াস ভেঙে নতুন নিউক্লিয়াস তৈরি হতে পারে, বা নতুন নতুন নিউক্লিয়াস যুক্ত হয়ে নতুন বড় নিউক্লিয়াস তৈরি করতে পারে। রাসায়নিক বিক্রিয়া যেহেতু তোমার ইলেকট্রোভোল্ট ক্রমের, আর এটা তোমার মেগা ইলেকট্রোভোল্ট ক্রমের, এই দুটো পার্থক্য লিখলে আনাও। চেইন বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া। চেইন বিক্রিয়া তো জানোই, একবার শুরু হলে যেটা শেষ হতে চায় না। যেমন এখানে খেয়াল করো, একটা ইউরেনিয়ামকে যখন একটা নিউট্রন দ্বারা আঘাত করবা, সেখান থেকে দুইটা ইউরেনিয়াম উৎপন্ন হচ্ছে। এবং প্রথম কথা দেখো, দুইটা নিউট্রন উৎপন্ন হবে। প্রথমে একটা ইউরেনিয়ামকে যখন উচ্চ শক্তি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করা হবে, দুইটা বা তিনটা নিউট্রন উৎপন্ন হবে। যদি দুইটা নিউট্রন উৎপন্ন হয়, সেই দুইটা নিউট্রন পরবর্তীতে দুইটা ইউরেনিয়ামকে আঘাত করতে পারবে। ওই দুইটা নিউট্রন থেকে আবার চারটা বের হবে, একটা থেকে দুইটা, তাই দুইটা থেকে চারটা বের হবে। ওই চারটা আবার চারটা ইউরেনিয়ামকে আঘাত করতে পারবে। এভাবে কখনো শেষ হয় না। এটা আসতে পারে, এই ব্যাখ্যাটা দিয়ে দিবা চেইন বিক্রিয়া কি। ফিউশন, অনেকগুলো ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত করে বড় নিউক্লিয়াস তৈরি করার যে প্রক্রিয়া, সেটাকে ফিউশন বিক্রিয়া বলা হবে। এইটা করতে গেলে 10⁸ ডিগ্রি সেলসিয়াস, কতটা বুঝতে পারছো? অনেক বেশি তাপ লাগে, এজন্য এটাকে বলা হয় তাপ নিউক্লিয়ার বিক্রিয়া। ফিউশনে হাইড্রোজেন এর আইসোটোপ গুলা যুক্ত হয়ে কত বেগ সম্পন্ন, এটা একটু মনে রাখো। হাইড্রোজেন মিলে হিলিয়াম তৈরি করে, সূর্যের মধ্যে এটা সংঘটিত হয়। ফিউশনের শক্তি কতটুকু বিভক্ত হবে? 17.6, এটা মুখস্থ করতে হবে, প্রমাণটা এখন দরকার নাই। সূর্য নক্ষত্রের শক্তির উৎস কি? এই ফিউশন বিক্রিয়া। এই যে হিলিয়াম তৈরি হয় 26 মেগা ইলেকট্রোভোল্ট তুল্য শক্তি। ফিশন তো বুঝতেই পারতেছো যে ভেঙে যাবে, কতটা 200 মেগা ইলেকট্রোভোল্ট তৈরি হয়। এই বিক্রিয়াটা পড়তে হবে, ফিশনের বিক্রিয়াটা পড়তে হবে। সৃজনশীলে থাকে এটা, উদ্দীপকটা থাকে, দিয়ে এখান থেকে ভরতুরি ওইগুলো দিয়ে দেয়। একটু দেখে রাখো কি কি তৈরি হয় একটু। ওইটা না মনে রাখলো এইটা একই যদিও। একটা ইউরেনিয়াম থেকে এখানে কয়টা নিউট্রন উৎপন্ন হচ্ছে? দেখো, একটা হতে দুইটা নিউট্রন সৃষ্টি হয়, কোনো কোনো ক্ষেত্রে 5টা নিউট্রনের সৃষ্টি হতে পারে। গড়ে 2.5 বা 3টে বলা যায়। গড়ে কোনো কোনো বইতে 3টাও বলছে, বা এটা মনে রাখো 2.5 সংখ্যক নিউট্রন তৈরি হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফিশন প্রক্রিয়া ব্যবহার করা হয়। পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। পারমাণবিক বোমা তৈরিতে টারবাইন ঘুরিয়ে টারবাইনের সাহায্যে জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। অনেক কিছু কাজ করা যায়, এটা পড়ে নিও। কে শুরু করে? ফার্মি শুরু করে, তাকে সাহায্য করে কে? অটো ভান মাইটার। মাইট না, এটা একটু পড়বা। এখানে তোমার এটা একটু দেখো, কোন এক শহরে প্রতিদিন গড়ে 50 মেগাওয়াট তড়িৎ শক্তির প্রয়োজন হয়। প্রতিদিন গড়ে 50 মেগাওয়াট তড়িৎ ক্ষমতার প্রয়োজন। এই শক্তি নিউক্লিয় বিক্রিয়কের মাধ্যমে তৈরি করা যাবে। বিক্রিয়কের দক্ষতা 20%। জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছে। প্রতিদিন কত জ্বালানি প্রয়োজন হয় নির্ণয় করো। ইউরেনিয়ামের প্রতি বিভাজনে 200 মেগা ইলেকট্রন শক্তি উৎপন্ন হয়। তাই বিক্রিয়কের দক্ষতা 0.2। কতটুকু শক্তি উৎপন্ন হচ্ছে? প্রতিদিন দরকার 500 মেগাওয়াট। তাহলে এই ওয়াটটাকে আমরা জানি ডাব্লিউ সমান পিটি, তাহলে এখান থেকে আমরা শক্তি বের করতে পারতেছি এত জুল। আর কতটুকু শক্তি উৎপন্ন হয় প্রতি বিভাজনে? 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাকে জুলে করে নাও, এতটুকু শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে এখন বলছে 20% ক্ষমতা, বিক্রিয়কের দক্ষতা 20%। তাহলে কার 20%? যতটুকু প্রয়োজন, ক্ষমতা যতটুকু প্রয়োজন, এখান থেকে প্রত্যেকদিন যে পরিমাণে শক্তি প্রয়োজন, ওই শক্তির 20%। তাহলে ওই শক্তির 20% কত আসতেছে? এটা আসতেছে। কতটা নিউক্লিয়াস দরকার, কতটা জ্বালানি দরকার? কি করবা? এই যে পরিমাণে উৎপাদিত হচ্ছে, যে পরিমাণে উৎপাদিত হচ্ছে, আর এই প্রতি বিভাজনে যে শক্তি উৎপন্ন হচ্ছে, এই দুইটা অনুপাত করে দিতে হবে। এটা সমস্যা না, এগুলো পারা যাবে। এগুলো একটু দেখে নিও।
এইটা একটু দেখি। ইউরেনিয়ামের সাথে নিউট্রনের ফিউশন বিক্রিয়া, এই বিক্রিয়াটায় শক্তির পরিমাণ নির্ণয় করতে হবে। শক্তির পরিমাণ কি হবে? বিক্রিয়া যদি থাকে, এর আগে আমরা ভর তড়িৎ কিন্তু বিক্রিয়া পড়ি নাই। যদি বিক্রিয়া থাকে ভর তড়িৎ ক্ষেত্রে কি করতে হবে? বিক্রিয়কের মানে বিক্রিয়ার পূর্বে এবং পরে, পূর্বে থেকে পরের শক্তি বিয়োগ করতে হবে। মানে পূর্বের ভর থেকে পরের ভর বিয়োগ করতে হবে। তাহলে এই ইউরেনিয়ামের পূর্বের ভর কত? এটা দেওয়া থাকবে, এগুলা নিউট্রনেরটাও দেওয়া থাকবে। তাহলে পূর্বের ভর এটা, আর বিক্রিয়কের পরে বেরিয়ামের জন্য, বেরিয়ামের জন্য 56, যদি না দেওয়া থাকে তখন কি করতে হবে? 56 ইন্টু প্রোটনেরটা দেওয়া থাকবে, সেটা গুণ করতে হবে এগুলা। যে এগুলো দেওয়া আছে, এই জন্য এগুলো এখানে যোগ করে দেখানো হয়েছে, দিয়ে দুটো বিয়োগ করে ডেল এমসি স্কয়ার। এটা এমসিকিউতে প্রায় আসে। 1 কেজি ইউরেনিয়ামে থেকে নির্গত শক্তির পরিমাণ কত? 1 কেজি ইউরেনিয়ামে নির্গত শক্তির পরিমাণ কত? 1 কেজি ইউরেনিয়ামে পরমাণুর সংখ্যা বের করতে হবে। প্রত্যেকটা ফিশনে 200 মেগা ইলেকট্রন শক্তি তৈরি হয়। মেগা ইলেকট্রন থেকে কিলোওয়াটে যেতে হবে। নিউক্লিয় বিক্রিয়ায় নির্গত অজানা নিউক্লিয়াসটি কি বের করো। মানে এই বিক্রিয়া, এটা তো পারা যাবে। এই যে ভর সংখ্যাগুলো 2731, তাহলে এখান থেকে হবে কত? 1, এখানে থেকে 13 2 15, এখানে আছে 15, তাহলে 0। এটা কি? নিউট্রন। পারমাণবিক চুল্লি বা নিউক্লিয় চুল্লি, যে যন্ত্রে নিয়ন্ত্রিত চেইন বিক্রিয়া ঘটে বিপুল শক্তি পাওয়া যায় তাকে পারমাণবিক চুল্লি বা নিউক্লিয় চুল্লি বলে। এখানে তাপ উৎপন্ন হয়। বাষ্পীয় টারবাইন ঘোরানোর জন্য এটা ব্যবহার করা হয়। জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা যায়। পারমাণবিক চুল্লিতে আমরা ইউরেনিয়াম ব্যবহার করি। নিউট্রন শোষণ করার জন্য ব্যবহার করা হয় ক্যাডমিয়াম। মডারেটর নিয়ন্ত্রণ দণ্ড হিসেবে ব্যবহার করা হয়। মডারেটর হিসেবে ভারী পানি এবং মডারেটর হিসেবে ভারী পানি ও গ্রাফাইট ব্যবহার করা হয়। নিয়ন্ত্রক দণ্ড হিসেবে ভারী পানি বা গ্রাফাইট ব্যবহার করা হয়। আর শোষণের জন্য ক্যাডমিয়াম বা বোরন দণ্ড, ক্যাডমিয়ামটাই অপশনে থাকে। তাহলে এটাকে নিউটনকে নিয়ন্ত্রণ করার জন্য ক্যাডমিয়াম বা বোরন দণ্ড, মেডিকেলে আসছে কিন্তু কার্যনীতি। তাহলে ভারী পানি নিউটনকে শোষণ করে না, নিউটনের শক্তি শোষণ করে। আর নিউটনকে শোষণ করার জন্য এই যে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয়। পারমাণবিক চুল্লিতে নিউক্লিয় চেইন বিক্রিয়া সংঘটিত হয়, পারমাণবিক বোমাতে চেইন বিক্রিয়া সংঘটিত হয়। এখানে তোমার সূত্রগুলো দেওয়া আছে, সূত্রগুলো একটু সব দেখে নিবা। তাহলে মূলত এখান থেকে তোমার তেজস্ক্রিয় যে বিক্রিয়াগুলো আছে, ওই তেজস্ক্রিয় বিক্রিয়ার কনসেপ্ট গুলো থাকবে। আর তোমার সৃজনশীলের জন্য কি থাকবে? এই ভর ত্রুটি গুলা। আমরা যদি এখান থেকে সৃজনশীল দেখি ভর ত্রুটির কোনো ম্যাথ আছে কিনা। এইটা একটু দেখো। সব দেওয়া আছে। বলছে উদ্দীপকের বিক্রিয়ায় কতটা নিউটন নির্গত হবে। উদ্দীপকের বিক্রিয়ায় কতটা নিউটন নির্গত হবে। এটা তো আরো সহজ। এটা আরো সহজ। এখানে কি করবা? ভর সংখ্যাগুলো যোগ করবা। 235 আর 136, তাহলে এখানে আছে 141 আর 192। বাম পাশ প্লাস ডান পাশ, এখানে লিখবা কি? ভর সংখ্যা, নিউটনের ভর সংখ্যা ইয়ে, এরা যা করছে এইভাবে। এত সহজ দিবে না। আর নির্গত শক্তির পরিমাণ, তাহলে কি করবা? ডেল এম কি? বিক্রিয়কের শক্তি, বিক্রিয়কের ভর থেকে উৎপাদের ভরটা বিয়োগ করবা, বিয়োগ করে ডেল এম সি স্কয়ার করবা। এখানে যা করছে এটা সহজ। সেগুলো প্র্যাকটিস করে, এগুলো কোনো সমস্যা হওয়ার কথা না।